বলেন, লাভ করি আবার লসে যাই, এরকম একটা অবস্থা। ফরেক্স তো তাই আমাদের কাছে, যেখানে লাভের অংশ আছে সেখানে লসের অংশ আছে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, প্লাস মাইনাস মিলে মনে করেন একটু কনসিস্টেন্ট থাকতে পারলে আর কি ভালো হবে, প্রফিটে থাকতে পারলে ভালো, এরকম একটা অবশ্যই চেষ্টা। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রিয় কাফি ভাইকে নিয়ে। তিনি তার কিছু মূল্যবান সময় দিবেন আমাদের জন্য। আসলে এই অনুষ্ঠানগুলো আয়োজন করা, যে আমরা আসলে বিভিন্ন জনে নিজে ব্যক্তিগতভাবে স্টাডি করি, ইউটিউব দেখি, বই পড়ি, অনেক কিছু পড়ি। একটা মানুষের প্রপার গাইডলাইন লাগে। যারা অনেকদিন ফরেক্স মার্কেটে আছে, আমি মনে করি যারা সফল তাদের কাছ থেকে যেমন শেখার আছে, যারা বিফল তাদের কাছ থেকেও শেখার আছে। কারণ যে ব্যর্থ হয়েছে, বারবার ব্যর্থ হয়েছে, চেষ্টা করতেছে, সে জানে যে সে ব্যর্থ জায়গাগুলো কোথায় কোথায় মানুষ প্রবলেম ফেস করতে পারে ব্যক্তিগত জীবনে। তো এই কারণে আমরা ফরেক্সের ভালো মন্দ আহ, সব দিকগুলোই আমরা আর কি তুলে ধরবো। আর এই আলোচনার উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমাদের, টোটাল আলোচনার উদ্দেশ্য আমাদের সাইকোলজিক্যালি আমরা বিল্ড আপ হওয়া। যে আমাদের মধ্যে যে একটা মন মানসিকতা কাজ করে, যে আমি এন্ট্রি নিলাম, আমার এন্ট্রিটা প্রফিটে ক্লোজ হতে হবে। সেটা আমার এগেনস্টে আসছে, আমি আরেকটা এন্ট্রি নিলাম। বা সেটা আমার অ্যানালাইসিসের দিকে গেছে, আমি লোভ সামলাইতে না পারে মনে করেন আরেকটা এন্ট্রি নিলাম। পরে দেখা গেল দুইটা এন্ট্রি নিয়েই কিন্তু আমাদের লসে আসে। আর আরেকটা যেটা বিষয় বলার, যেটা যে আসলে এটা আমার নিজের ক্ষেত্র, আমরা যখন আমি নিজেও প্র্যাকটিস করতেছি। আমরা যখন ট্রেডে ঢুকি তখন আমরা আমাদের প্রফিটের কথাটাই ভাবি, যে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যাবে, গেলে বাস আমি গেইন, পিপস গেইন, মানে এই ভাবনাটা আসে। কিন্তু আমরা আসলে ব্যাকওয়ার্ড সিনটা বেশি ভাববো, যে আসলে আমি যদি এটা যদি আমার অ্যানালাইসিস মতে না যায়, যদি পিছনে আসে, তাহলে সেটা কত লেভেলে এসএল খাবে, এবং সেই এসএলটা আমি সহ্য করতে পারবো কিনা, সেই লসটা আমি সহ্য করতে পারবো কিনা। আর ফরেক্সে আসলে অ্যাকাউন্ট যদি ড্রডাউনে চলে যায়, অ্যাকাউন্টের ব্যালেন্স যদি কমে যায়, মূল ক্যাপিটাল প্রোটেকশন যদি চলে যায়, তাহলে কিন্তু সেটা ফিরিয়ে আনা অনেক কঠিন হয়ে যায়। আসলে কঠিনটা মার্কেটের কারণে বা আমাদের দক্ষতার কারণে হয় তা কিন্তু না, আমাদের মানসিক স্থবিরতার কারণে হয়। মানসিক একটা চাপ তৈরি হয়ে যায়, যে আমার মেইন ব্যালেন্স কমে গেছে, বা আমি অনেক প্রফিটে ছিলাম সেটা কমে গেছে। সেটা আমি নিজেও গতকাল আমার যে অক্টাফেক্স অ্যাকাউন্টে ছিল, আমি গতকাল মোটামুটি ভালো ট্রেড করেছিলাম। এই কিন্তু শেষ রাতে যে ট্রেডগুলো মার্কেট ওরকম ভলাটাইল ছিল না, ওই সে আমার এটা করা উচিত হয়নি। এর জন্য আমি নিজেও সিদ্ধান্ত নিচ্ছি যে রাত্রে 8টার পর আমি নতুন কোনো এন্ট্রি ওপেন করবো না, বা যা এন্ট্রি আছে আমি 10টার মধ্যে রাতে বাংলাদেশটা আমি ক্লোজ করে দিব। হ্যাঁ, তা আমি নিজেও ভুল করতেছি, তো সেই এন্ট্রিগুলো না নিলেও কিন্তু আমার হইতো। তো যাই হোক, তো এরকম আমরা ভালো মন্দ, আহ, খারাপ দিক ভালো দিক সবগুলা দিক আলোচনা করে আমরা আমাদের ট্রেডিং স্টাইলগুলো উন্নত করবো। এর জন্য অতিথিদের আনা, তারা অনেক মূল্যবান সময় দিচ্ছেন আমাদের মাঝে, জ্ঞান আমাদের মাঝে দান করছেন। এই হিসেবে আমরা সবার জন্য দোয়া করব। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে, যদি আমার মধ্যে, আমাদের অতিথিদের মধ্যে কোনো কথায়, কোনো ইনফরমেশনে কোনো ভুল ত্রুটি থাকে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন, এবং সঠিক তথ্যটা আপনারা কমেন্ট করবেন অথবা আমাকে বা আমার অতিথিকে ইনবক্স করবেন। এতে কি হবে, যে আপনি তার ভালো চান, এটাই বোঝা গেল। যে আপনি ইনফরমেশনটা হয়তো ভুল জানেন, এটার কারেক্ট ইনফরমেশন অমুক হইব, সোর্স অমুক, এতে কি হলো, যে দুইজনের মধ্যে একটা গুড বন্ডিং তৈরি হলো। আর যদি আপনি নেগেটিভ ভাবে ভাবেন, সে লাইভে আসছে, লাইভে সেই তথ্য দিছে, তার তথ্য ভুল, দেখেন দেখেন, সারা ওয়েবসাইট জুড়ে তারা মনে করেন যে আপনি ইজ্জত মারলেন, এতে লাভ কি হলো? এতে লোকে আপনাকে খারাপ বলবে। ঠিক আছে, যে একজন মানুষের পৃথিবীর জ্ঞান এটা মহাসমুদ্র, যে কোনো কোনাকাঙ্ক্ষিতে যতই আমরা জানি না কেন, আমাদের ভুল কিছু থাকতেই পারে। এর জন্য আমাদের কাজ হবে আমরা একে অপরের প্রতি সহনশীল হবো, সহনশীল হয়ে আমরা সহমর্মিতার সাথে আমরা কাজ করব। হ্যাঁ, কাফি ভাই, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা এবং আচ্ছা, ধন্যবাদ। আপনি যেটা তো টপিক নিয়ে কথা বললেন, সেই টপিকটা অনেক একটা মূল্যবান কথা ছিল আর কি। আহ, এমনটাই হওয়া উচিত আমাদের। জি জি, যাই হোক, আমরা মাঝে ঠিক মাঝে না ভাই, ভুলগুলো করি আর আমি কি, ভুল এই কারণে করলাম, আপনি আপনাকে। আমাকে ইনবক্স করলেন, বা সুন্দরভাবে বললেন যে ভাইয়া আপনি তো তথ্যটা ভুল দিয়েছেন, এটা মনে হয় এমন হতে পারে বা এমন হবে। হ্যাঁ, যেমন আমি ইংরেজি, জিনিসগুলো
হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম আপনার যে টপিকটা ছিল সম্পূর্ণ ঠিক আছে আর কি। হ্যাঁ, কিন্তু জিনিসগুলো আর কি এমন বিষয়ে আমরা কমিউনিটির মধ্যে সবাই যদি আমরা একে অপরের সঙ্গে ঠিক আছে একটা অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে, তাহলে একটা কমিউনিটি একটা সুন্দর হলো আর কি। আপনি যে টপিকটা বলেছেন সেটা খুবই মূল্যবান আর কি, ঠিক আছে, সেটাই আমাদের হওয়া উচিত। এবং মানে একে অপরের দায়িত্ব বললেও চলে এটা। জি। এখন হ্যাঁ, দেখেন কারণ এখানে এমন একটা right, এখানে এমন একটা হুম, জায়গা, এখানে আপনার টাকা আমি নিচ্ছি না, আমার টাকা আপনি নিচ্ছেন না, এখানে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না। হুম, এখানে রোল অবশ্যই ১, রোল ২, রোল ৩ এরকম হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা যদি একে অপরকে হেল্প করি, সবাই যদি সহনশীল মনোভাব থাকে, সহযোগী মনোভাব থাকে, হ্যাঁ? এই যে আজকে আপনি আমাদের আসছেন যে আপনি নিজে কত পরিশ্রম করে আপনি কিছু জ্ঞান অর্জন করছেন, সেখান থেকে আমাদের কিছু হয়তো মূল্যবান কিছু জ্ঞান দান করবেন। এটা কি? এটা আপনার দেশের বেকার যারা স্ট্রাগল করছে, যারা ক্ষতিগ্রস্ত, সেই সব মানুষগুলোকে সঠিক একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য আসছেন। এবং আমি শুরুতে অনেক আগে আপনার গ্রুপে ছিলাম, আমি গ্রুপে ছিলাম, ফলো করতাম। হ্যাঁ, আপনাকে ফলো করতাম, আপনার কথাবার্তা, অ্যানালাইসিস, অ্যাডভাইস গুলো সবকিছু আমার মনে আছে আলহামদুলিল্লাহ। এবং আপনার সাথে আমার কথা হয়েছিল সেটাও মনে আছে। তো এটা বলার উদ্দেশ্য যে এই যে আপনাদের মতো মন মানসিকতা, যেমন সাইদুল ভাই আছেন, সৌরভ ম্যাক্স ভাই আছেন, আমি ওনার ক্লাস করি, ইদানিং একটু কম হচ্ছে। হ্যাঁ, যে এদের যে কি মন মানসিকতা, যে এই বর্তমান দুনিয়া তো এমন ভালো অনেক মনের মানুষ আছে যারা কিনা মানুষকে শেখাতে চায় ফ্রি। হ্যাঁ, আমি তাদের মন থেকে দোয়া করি আল্লাহ যাতে তাদের সুস্থ রাখেন, তাদের নেক হায়াত দান করেন, সেটাই। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া। তো আমরা মূল আলোচনা পর্বে চলে আসি, যে আসলে কি, হ্যাঁ, যে অবশ্যই। আজকে তো আমাদের মূল টপিক ফরেক্স টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা টেকনিক্যাল এটা নিয়ে অ্যানালিসিসটা। কথা বলবো। জি, এটা নিয়ে আমরা কথা বলবো। তো তার আগে আমরা আহ, একটু আপনার সাথে একটু গল্প করতে চাই। হ্যাঁ, কারণ গল্প করলে মানে অবশ্যই। আমাদের একটু ভালো লাগে। তারপরে তারপরে আমরা আলোচনায় আসি। আমিও ক্লাসিক্যাল স্টুডেন্টদের যখন পড়াইতাম আগে একটা গল্প বলতাম, তারপরে মনে করেন আমি পড়াইতাম। প্রথমে পড়া শুরু করলে ওরা অনেক সময় পছন্দ করতো না। তো এখন আমরা যেটা জানতে চাচ্ছি অবশ্যই, অবশ্যই। হুম, যে শিওর। ফরেক্সে যারা নতুন যারা আসে, নতুন যারা আসে তারা কি কি ভুল করে, এবং ট্রেডিং এর ক্ষেত্রে তারা কি কি ভুল করে, এবং সেই ভুলগুলো পরিহার, কি কি ভুলগুলো তারা পরিহার করলে তারা ভালো হতে পারে। হ্যাঁ, আমরা সেই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, একটু দয়া করে বলবেন। আপনার প্রশ্নটা ছিল এটাই যে নতুন যারা আসে এখানে ফরেক্সে আর কি, হ্যাঁ, তারা প্রথম ধাপে আর কি 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 ভুলগুলো করে থাকে। হ্যাঁ, জি, এবং ম্যাক্সিমাম যে ভুলগুলো করে থাকে এবং সেটা পরিহার আর কি। তো আমরা যখন নতুন যারা আসি, যখন আমি অন্যকে দিয়ে বলবো না, সেটা আমি আমাকে দিয়ে বলছি, কারণ আমি একসময় নতুন ছিলাম। সেটা অন্যকে দিয়ে আমার এটা তুলনা করার দরকার নেই, সেটা আমি যেহেতু নতুন ছিলাম সেহেতু ওটা আমি আমাকে দিয়ে তুলনা দিচ্ছি আর কি। যখন সুন্দর আমি সুন্দর। নতুন ছিলাম 2000, হ্যাঁ, 2016 সালে আর কি, ঠিক আছে, তখন আর কি এটা আপনার আহ কি বলবো, তখন আমি একবারে নতুন, যেটা জি, সম্পূর্ণটাই ফরেক্স এর শব্দটাই নতুন আমার কাছে তখন আর কি। জি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার যে ভুলগুলো হয়েছে সব সময়, ঠিক আছে, মার্কেটটাকে বুঝানোর মানে নিজে বুঝার চেষ্টা করতাম না আর কি। হ্যাঁ, মানে ফার্স্টের দিকে মাইন্ড সেট আপটা যেটা অনেকে ঢুকে যায়, ঠিক আছে, যে এখানে ডলার বাই সেল করতে হয় জিনিসটা এমন। হ্যাঁ, বা এখান থেকে একটা মানে একটা কাজের উৎস ধরে নেয় আর কি। এটা কাজের উৎস ধরে এখান থেকে মানে প্রফিট বের করে নিয়ে এসে নিজে মানে অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু আসলে এটা আহ, ঠিক না। কারণ যখন একটা শিশু যখন নার্সারিতে যখন স্কুলে যায় আর কি, ঠিক আছে, নার্সারিতে যায়, ঠিক আছে, তখন কিন্তু ওই কলম ধরতেও জানে না, কিন্তু তাকে লিখতে গেলে তাকে কলমটা ধরতে হবে আর কি। সেটাও কিন্তু একদিনে হয় না। রাইট। আপনি যদি কলমের যদি ধরতে না জানেন, আপনার হাতে যদি কলম না পড়ে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার বা আমার বা এবং আপনার দ্বারা কিন্তু লেখা সম্ভব হবে না। বা আমরা হাত থেকে যদি উজট না খাই, ঠিক আছে, আমরা হাত শিখবো না। বিষয়টা এরকম যে এটা কিন্তু আসলে কোনো পরিহার বলতে ফুলফিল আপনার 100% কখনো পরিহার হবে না। কারণ জিনিসটাই আমার আপনার কাছে নতুন। এটা কিন্তু আপনাকে পর্যায়ক্রমে নিয়ে আসতে হবে। কেউ খুব তাড়াতাড়ি এটা রিকভারি করতে পারে, কেউ একটু সময় লাগে, ঠিক আছে, পরিহার করার জন্য। কিন্তু একজন নতুন যার কৌশলগুলো জানা নেই, যে সমস্যাগুলোর মধ্যে পড়ে, ঠিক আছে, এবং যার একটু বেশি কৌশলগুলো জানা আছে, হয়তো বা সে সমস্যাগুলোকে মানে এড়িয়ে যাবে আর কি। কিন্তু সে সমস্যাগুলো সবাই ফেস করবে, এটা স্বাভাবিক। এটা একটা স্টেজ। রাইট, রাইট। এটা একটা স্টেজ।
তো যেহেতু এটা একটা স্টেজ, সেহেতু এখানে সবাই একটু বাধাগ্রস্ত হবে, কেউ হবে একটু কম, কেউ হবে বেশি। 18-20, 16-20, 15-20 হবে স্বাভাবিক, কারণ সকলের মেধা, সকলের বুদ্ধি, সকলের দৃষ্টিভঙ্গি, সকলের চিন্তা ভাবনা এক ধরনের না। যেহেতু এক রাইট, ধরনের না, রাইট। সেহেতু এখানে এক একজনের সময়টা এক এক রকম হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই যে এখানে সবাই বাধা খাবেই। এটা সম্পূর্ণভাবে আপনি সফল হতে পারবেন না যেখানে বাধা খাবে না। সেজন্য আমি বলছি এই জায়গাখানে বাধা খাবে আর কি, কিন্তু সম্পূর্ণভাবে সফল হতে পারবে না। সেটা আস্তে আস্তে পর্যায়ক্রমে এটা আমাদের একটা প্ল্যাটফর্মে চলে আসবে, বা একটা সিঁড়ি আমরা উত্তীর্ণ হবো আর কি। ঠিক আছে, পরবর্তী এটা স্টেপে আমরা তখন পা দেবো, এটা একটা পর্যায়ক্রমে চলে আসবে। কিন্তু আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আর গভীরে গিয়ে, বা জিনিসটা কি। আমি যদি একটা কলমকে যদি লিখি, ঠিক আছে, আমি যদি কলম সম্বন্ধে বিশ্লেষণ করি যে কলমটা কালি বের হচ্ছে কেন, বা ভিতরে কি আছে, এটা কালো কেন, এটা যদি বিশ্লেষণ করি, ঠিক আছে, আপনার কাছে খুব ইজি হয়ে যাবে জিনিসটা, যে কেন কি হচ্ছে, খুব সিম্পলি বিষয়। সেম, কিন্তু আমরা ফরেক্স করি টাকা ইনকামের জন্য, কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না, তার জন্য আমাদের সময়টা অনেক বেশি লেগে যায় এই স্টেপটা পার করতে। ঠিক আছে, পর্যায়ক্রমে এই স্টেপটা কিন্তু আরো আরো বিশাল হয়, আরো মানে আপনার বিস্তার লাভ করে। ঠিক আছে, সবকিছু মিলে আসলে এটা সফলতা নাই, এই স্টেজগুলো সবাইকে পার করতে হবে, কেউ কম কেউ বেশি আর কি, এই। জি, জি। তো আসলে তাহলে আমরা একটা এন্ট্রিতে প্রবেশের আগে মানে কোন কোন দিকগুলা খেয়াল করলে আমাদের জন্য ভালো হয় একটা এন্ট্রি নেওয়ার আগে, একটা এন্ট্রি নেওয়ার আগে আপনি কোন কোন দিকগুলো, বা কিভাবে এন্ট্রিটা নেওয়া উচিত? আমরা হ্যাঁ, তো মনে হচ্ছে কিভাবে যে মার্কেট এন্ট্রিটা উপর নেওয়া উচিত। উঠতেছে, মার্কেট হ্যাঁ, উপর উঠতেছে উঠতেছে, আমি বাই দিয়ে দিলাম, মার্কেট নামতেছে নামতেছে সেল দিয়ে দিলাম। হ্যাঁ, তো মার্কেট এখানে তো অনেক অনেক ভাবেই মার্কেট মুভমেন্ট করছে। তো আসলে কত অ্যাঙ্গেলে মার্কেটকে দেখে তারপরে আমার মানে একটা এন্ট্রি নেওয়া উচিত। আসলে এন্ট্রিটা আসলে কখন নেওয়া উচিত সেটাকে ভাবা উচিত। জি। এন্ট্রিটা কখন আগে নেওয়া উচিত, একজন ট্রেডার যারা নিউ, ঠিক আছে, এখন যে সে এসে যদি মার্কেটে এসে এসে যদি এন্ট্রি নেয়, সেটা কিন্তু মার্কেটে এন্ট্রি নেওয়ার ধরন একটা। আপনি এখানে বেসিক, অ্যাডভান্স বলেন, আপনি কিছুদিন পার করেছেন, আপনার এন্ট্রি নেওয়ার ধরন একটা, রাইট। এখন সেটাই স্বাভাবিক আমরা জানতে ব্যাপার। চাচ্ছি, যারা ঠিক অভিজ্ঞ, আছে, এখন আমি যারা কোন, অভিজ্ঞ তারা মানে হ্যাঁ, কিভাবে এন্ট্রি অভিজ্ঞ নেয় আর আমরা কি, সেই জিনিসটা জানতে চাচ্ছি। হ্যাঁ, জি। যারা অভিজ্ঞ তারা কিভাবে এন্ট্রি নেয় আর কি, আসলে কে কিভাবে এন্ট্রিটা নিয়ে থাকে সেটা কিন্তু আমরা বা আপনি বা আহ, অনেকের জন্য আর কি সেটা দেখতে পাই না। কিন্তু যেহেতু আমি রাইট, কারো এন্ট্রি দেখতে পাই না, সেহেতু আমি আমার এন্ট্রি নিয়ে কথা বলবো আর কি। রাইট, রাইট। কারণ তাহলে আমি আমাদের জন্য কারণ অনেক ভালো হ্যাঁ, হয়। রাইট। হ্যাঁ, কারণ আমি আমার এন্ট্রি নিয়ে বা আমার জিনিস নিয়ে, আমার অ্যানালাইসিস নিয়ে, বা সেটা আমি ভালো বলতে পারবো, মানুষটা কিন্তু আমি ভালো বলতে পারবো না, কারণ আমি চমৎকার একটা আপনার কথা কাছ থেকে বলছেন। অনেক, কারণ আমি আপনার কাছ থেকে অনেক দূরে, রাইট। এই আর কি। তো এখন বিষয়টা হচ্ছে আমি একটা এন্ট্রি নেওয়ার সময় কোন সময় এন্ট্রিটা নিব আর কি, বা একজন ট্রেডার কোন সময় এন্ট্রিটা নিবে। দেখেন, একটা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ওর পিছনে লজিক বলেন, কারণ বলেন, এটা থাকতে হবে। আপনি এক গ্লাস পানি কেন খাবেন, পানি কেন খাবেন আপনি, আপনার পিপাসা পেয়েছে, আপনার প্রয়োজন, হুম। আমার চাহিদা, তার জন্য আমি একটা পানিটা খাবো আর কি। কিন্তু আপনি যখন এন্ট্রি নিবেন, তখন আপনি কি কারণে নিবেন, কারণটা যতদিন বের না করতে পারবেন, আপনার এন্ট্রি যেখানে সেখানেই এন্ট্রি পড়ে যাবে, জি। যেখানেই আর কি, কোনো লজিক ছাড়া এন্ট্রিটা আপনার অলরেডি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমাকে কারণটা জানতে হবে। হ্যাঁ, এবং যেহেতু এটা ফরেক্স মার্কেট, এটা বিশাল একটা পরিধি, এটা আমরা সকলেই জানি, এটা একটা বিশাল প্ল্যাটফর্ম। এখানে মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লেনদেন হয় এখানে। ঠিক আছে, তো এখানে আমাদের আসলে এভাবে চিন্তা করা উচিত যে আমরা কোথায় আছি এবং কোথায় আমরা এই ইনভেস্টমেন্টটা করব। ঠিক আছে, কোথায় আপনার এন্ট্রি নেওয়া মানে আপনার ইনভেস্টমেন্ট, সেটা হোক আপনার $1, সেটা হোক আপনার 50 সেন্ট। কিন্তু এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলগুলা করি, হুম, আমরা প্রফিটের এখন কথা চিন্তা এন্ট্রি করি, নেওয়ার আমরা ক্ষেত্রে, মানি ম্যানেজমেন্ট হ্যাঁ, ফলো হ্যাঁ, করি না, মানি ম্যানেজমেন্ট ফলো করি আহ, না, ওভার ট্রেডিং সেটা করছি, হচ্ছে, হ্যাঁ, ওভার ট্রেডিং করছে আর লিভারেজ কি, বেশি সেটা ব্যবহার করছি। আমি, সেটা যদি আমার একটু পর্যায়ক্রমে বলতে দেন তাহলে আমি বলছি আর কি। এটা হ্যাঁ, জি, জি, আসলে আপনি এন্ট্রি নেওয়ার বলেন। জন্য অ্যানালাইসিসটা, আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটা তুলে ধরছি। আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নির্ভর করে বা ফান্ডামেন্টাল উপরে নির্ভর করে কিন্তু আপনি এন্ট্রি নেবেন। রাইট। ঠিক আছে, ফান্ডামেন্টালে আমি এতটা মানে বলবো যে আমি নিজেও এতটা ফলো করি না, যেটা সত্য কথা।
টেকনিক্যালের উপর নির্ভরশীল আমি। তো টেকনিক্যাল জিনিসটা আসলে কি? যখন আপনি টেকনিক্যাল বিষয়ের উপরে আপনি এন্ট্রি নেবেন বা আপনি ইনভেস্টমেন্ট করবেন, তখন টেকনিক্যাল জিনিসটা কি সেটা জানতে হবে আগে আমাদের। Right. এখন টেকনিক্যাল এমন একটা পদ্ধতি, ঠিক আছে, যার মাধ্যমে অতীতের মূল্য বা ভলিউম, হ্যাঁ, কি হয়েছে মানে কি হয়েছিল আর কি, ঠিক আছে, সেটার উপর বিশ্লেষণ করে আপনাকে বর্তমান এবং ভবিষ্যতের মূল্য বা ভলিউমটা আপনাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, যেহেতু এটা নির্ণয় করতে হবে আপনাকে, সেহেতু আপনাকে টেকনিক্যাল বিষয়গুলো কি কি কারণে প্রভাবিত হয়, হ্যাঁ, এরা মূলনীতি কি, ঠিক আছে, এটা আসলে দৃষ্টিভঙ্গিটা কেমন, হ্যাঁ, সেটাও আমাদের জানা দরকার। যেমন একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কিছু মূলনীতি আছে। যেমন মার্কেট সবসময় একটা মূল্য সবসময় একটা ট্রেন্ড অনুসরণ করে। মার্কেটে একটা নির্দিষ্ট ট্রেন্ড সবসময় অনুসরণ করে, সেহেতু আমাকে এই মূলনীতিটা মানতে হবে। ঠিক আছে, আর একটা মূলনীতি আছে, সেটা হচ্ছে যে মার্কেট উঠানামার বিষয়টা ঐতিহাসিক ঐতিহাসিক ভাবে আর কি পুনরাবৃত্তি হয়। যেহেতু মার্কেটটা উঠানামার সময় বা আপ ডাউন করার সময় মার্কেটটা ঐতিহাসিক ভাবে আর কি এটা পুনরাবৃত্তি হয়, সেহেতু আমাকে এদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা মার্কেটে চার্টের মধ্যে কি কি পাচ্ছি? এখানে একটা ঐতিহাসিক বিষয় পাচ্ছি যে অতীতে কি হয়েছিল, ঠিক আছে, এবং একটা মূলনীতি আছে যে মার্কেটের মূল্য সবসময় একটা ট্রেন্ড অনুসরণ করে। আমরা আরো কিছু জিনিস পাচ্ছি, সেখানে হচ্ছে আপনার মার্কেটের ওপেন প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস, এবং সেটা আমরা বিভিন্ন টাইম ফ্রেমে পাচ্ছি, মান্থলি, উইকলি, ডেইলি, H1। ঠিক আছে, যখনই বিভিন্ন টাইম ফ্রেমে আমরা এগুলো পেয়ে থাকি আর কি, ঠিক আছে, জিনিসগুলো সম্পূর্ণ ভিন্ন স্ট্রাকচারে বিভিন্ন টাইম ফ্রেমে মার্কেটটা সেম সময় আর কি, ভিন্ন সময় দেখলে অন্য বিষয়, কিন্তু সেম সময়ে মার্কেটের স্ট্রাকচারটা সম্পূর্ণটাই ভিন্ন বিভিন্ন টাইম ফ্রেমে। সেহেতু আমাদেরকে জিনিসগুলো সেভাবেই অ্যানালাইজ গুলো করতে হবে। এখন মার্কেটটা কিসের উপর প্রভাবিত হয়, ঠিক আছে, সেটার উপরে কিন্তু আপনার মার্কেটে অ্যানালাইজ করবেন। এখন মার্কেট প্রভাবিত হয় হচ্ছে একটা কারণ হচ্ছে আপনার মার্কেটে চাহিদা এবং যোগানের উপরে কিন্তু মূল্য পরিবর্তন হয়। ঠিক আছে, চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে কিন্তু মার্কেটের মূল্য পরিবর্তন হয়। ঠিক আছে, এমনকি কিছু যৌক্তিক এবং অযৌক্তিক, হ্যাঁ, বিষয়ের উপরে কিন্তু মার্কেটের চাহিদা এবং মূল্য পরিবর্তন হয়, অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড পরিবর্তন হয়। এখন যৌক্তিক এবং অযৌক্তিক বিষয়টা কি? যৌক্তিক বিষয়টা আমি এটাই বলবো, যখন একটা কোম্পানি, ঠিক আছে, বা একটা পার্সন, ঠিক আছে, যখন সে নিজেকে পুরোধি মানে বিস্তার করতে চায় আর কি, তার কর্মক্ষেত্রটা বা ইনভেস্টমেন্টের জায়গাটা যদি একটু বিস্তার করতে যায়, হ্যাঁ, পরিসরে ভাবে আর কি, ঠিক আছে, তখন কিন্তু একটা মার্কেটের মূল্য পরিবর্তন হবে। এই কোম্পানি স্টকটা স্বাভাবিকভাবে মার্কেট একটা পরিবর্তন হবে। এটাই হচ্ছে আপনার যৌক্তিক কারণ আর কি। আর অযৌক্তিক কারণ কি? দেখবেন একটা দেশে ফান্ডামেন্টাল একটা ইস্যু থাকে, ফান্ডামেন্টাল ইস্যুর মধ্যে আপনার হচ্ছে পলিটিক্যাল একটা ইস্যু থাকে আর কি। হ্যাঁ, পলিটিক্যাল অনেক পলিটিশিয়ান আর কি এখানে আপনার দেখবেন কিছু কিছু সময় জ্যামিং এর কারণে পলিটিক্স, যারা পলিটিক্স করে আর কি, হ্যাঁ, তাদের কোনো একটা নিউজের কারণে বা কোনো একটা বিবৃতির কারণে, ঠিক আছে, মার্কেটে অনেক সময় কিন্তু এটা প্রভাব পড়ে। যেহেতু এখানে প্রভাব পড়ে, ঠিক আছে, সেহেতু সেটার কারণেই কিন্তু মার্কেটের যোগান এবং চাহিদা বা সাপ্লাই এবং ডিমান্ডটা এটাও পরিবর্তন হয়। এখন বিষয় আছে যে এখন দৃষ্টিভঙ্গিটা কি? এখন দৃষ্টিভঙ্গি সর্বপ্রথম আমাকে মাইন্ড সেট করতে হবে। সর্বফার্স্ট আমাকে মাইন্ড সেট করতে হবে যে মাইন্ড সেট আপ, আমি কোথায় এন্ট্রিটা নিব, কোন টাইম ফ্রেমে নিব, হ্যাঁ, মার্কেটে আমার রিস্ক রেশিও কত হবে, প্রফিটটা কত হবে, এসএল কত হবে, এবং মার্কেটের পজিশনটা ঠিক আছে কিনা, সবকিছু আপনাকে এটার উপরে অ্যানালাইজ করতে হবে। এখন অ্যানালাইজ যদি বলি আর কি, টেকনিক্যাল জিনিসটা যদি বলি, তাহলে এটা আপনাকে করতে হবে। টেকনিক্যাল বিষয়ে যদি ট্রেড করতে হয় তাহলে আপনাকে অ্যানালাইজটা করতে হবে। এসব জিনিসগুলো আপনাকে মাথায় আর কি এটা সেট আপ দিতে হবে।
যে আসলে আমার টাইম ফ্রেম ঠিক আছে কিনা, টাইম ফ্রেম আমার সিগন্যাল আছে কিনা, আমার যে স্ট্র্যাটেজি সেটা মিল করছে কিনা। ঠিক আছে, আমরা কিন্তু এসব ভাবি না অনেক সময়। মানে আমরা ভাবি না হচ্ছে আমরা আসলে নিজে জানি না যে আমরা কি করতেছি। আমরা নিজে জানি না যে আমরা কি করতেছি। যদি জানতাম তাহলে হয়তোবা আমরা সকলেই হয়তোবা এটা এই জিনিসটা নির্ধারণ করতে পারতাম যে আমরা একটা টাইম ফ্রেমের মধ্যে, হ্যাঁ, একেকজনের স্ট্র্যাটেজি এক এক রকম, এটা স্বাভাবিক। হ্যাঁ, কারণ এর দৃষ্টিভঙ্গির বিষয় আর কিছু না। আমি যেখানে মার্কেটে একটা বাই নিব, ঠিক আছে, এখানে আরেকজন কিন্তু সেল নিবে। সে যদি বিক্রি না করে আমি কিন্তু বাই করতে পারবো না। তার মানে এই হচ্ছে যে একজন অল টাইম আমার এগেনস্টে লসে থাকছে, বা তার এগেনস্টে আমি একজন, মানে একজন, সেটা আমি হই বা আপনি হোক, ঠিক আছে, এটা কিন্তু একজন লসে থাকছে। কারণ একজন যদি বাই না করে আমি সেল করতে পারবো না, একজন যদি সেল না করে তাহলে আমি কিন্তু আবার বাই করতে পারবো না। সেহেতু আমাদের দৃষ্টিভঙ্গিটা এভাবে নিতে হবে এবং আমাদেরকে এভাবে এটা কন্টিনিউ করতে হবে, বলতে যে আমাকে এটা সেট আপ নিতে হবে মাথায়। ঠিক আছে, এই একটা জিনিস। আর একটা হচ্ছে আপনার লোভ এবং ভয়। ঠিক আছে, স্টক মার্কেটে বলি আর ফরেক্স মার্কেটে বলি, ঠিক আছে, আপনার লাইফেও সেটা কাজ করে, আমাদের লাইফেও কাজ করে সেটা। হ্যাঁ, যেখানে আপনি লোভ করবেন এবং যেখানে আপনি ভয় করবেন সেখানে আপনার নিশ্চিত মানে হারের পথে আর কি। তো আসলে আমাদেরকে লোভ এবং ভয়টা এখান থেকে সরে ফেল ছুঁড়ে ফেলতে হবে, কারণ ফরেক্স মার্কেটে লোভটা অনেক বেশি কাজ করে। ঠিক আছে, লোভটা অনেক বেশি কাজ করে, এই জন্য অনেক সময় আমরা অনেক ঘটনা ঘটিয়ে ফেলি আর কি। হ্যাঁ, সেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে, ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে হয়ে থাকে। তো এখন আমরা এন্ট্রি পজিশনটা কোথায় নেব? এখন যদি আমরা এন্ট্রি পজিশন নিয়ে একটা এন্ট্রি যদি ওপেন করি তাহলে টেকনিক্যাল ভাবে আমাকে এইসব বিষয়গুলো আসলে ধারণা রাখা উচিত, বা এবং উচিত বলবো কিনা জানি না, অনেকে টেকনিক্যালটা অনেকভাবে দেখে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি যে দৃষ্টিতে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করব, ঠিক আছে, আরেকজনের দৃষ্টিতে সেটা কখনোই সেম হবে না, স্বাভাবিক। কারণ এক একজনের মানে তুলে ধরার বিষয়টা এক এক রকম, বা আসলে কি জানেন, টেকনিক্যাল বিষয়টা হচ্ছে একটা আর্ট। হ্যাঁ, টেকনিক্যাল বিষয়টা এটা হচ্ছে আর্ট। এখন টেকনিক্যাল বিষয়টা আপনি যখন এটা জিনিসটাকে, একটা শিশু যখন কোনো ড্রয়িং করে, কোনো একটা জিনিসের ড্রয়িং করে, সে কিন্তু ফার্স্ট টাইমই পারে না। বা আমাকে যদি দেন যে আপনি একটা জিনিস ড্রয়িং করেন, ফার্স্ট টাইম কিন্তু আমি পারবো না। যেহেতু আমাকে এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আমাকে এক্সপার্ট হতে হবে। সেম টেকনিক্যাল জিনিসটা যখন আপনি একটা মনিটরের সামনে আর কি, যখন চার্টটা আপনি নেন, ঠিক আছে, আপনি কিন্তু এখানে বা আমি এখানে আহ ট্রেন লাইন ড্র করি, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, বিভিন্ন প্যাটার্ন তৈরি করি আর কি, বা প্যাটার্ন গুলো ফলো করি বা এখানে ড্র করে রাখি। এই যে একটা আর্ট, এটা কিন্তু আপনার এটা দৃষ্টি দিয়ে আপনাকে দেখে নিতে হবে। বা অতীতে, অতীতে কি হয়েছিল ঐতিহাসিক ভাবে, যেটা আবার একটা মানে হয় আপনার হচ্ছে আবার বর্তমানে বিষয়টা আহ মানে আবার যে অতীত যা হয়েছিল আবার যে সামনের দিকে আসবে এটা, হ্যাঁ, মানে পুনরাবৃত্তি হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার অতীত দেখে কিন্তু আপনাকে আপনার একটা আর্ট করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে এন্ট্রি নিবেন কিভাবে, সেটা হচ্ছে আমি একবারই এন্ট্রি নিয়ে, সেটা বলতে গেলে একবারই নর্মাল, খুবই নর্মাল ভাবে আর কি। কোনো কিছুই থাকে না আমার মাঝে, ফ্রেশ স্টার্ট আর কি। তো এন্ট্রি নেওয়ার বিষয়টা হচ্ছে সম্পূর্ণটা টেকনিক্যালি ভাবে আপনাকে কিছু কিছু জিনিস জানতে হবে, সেটা মাস্ট বি জানতে হবে। দেখেন, আমরা যখন প্রাইমারিতে পড়তাম বা ছোট ছিলাম, ঠিক আছে, তখন কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই করেছি। যখন আপনি কলেজে গেছেন তখন কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এই অপশন গুলো ছিল। আপনি মাস্টার্স কমপ্লিট করছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, ঠিক আছে, তখনও কিন্তু আপনাকে এই যে একটা অপশন গুলো থাকা আর কি, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আছে। তো আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা প্রথম পর্যায়টা আপনাকে জানতে হবে আসলে, মার্কেটটা তো জানতে হবে। এটা এখন যদি সরাসরি আমরা টেকনিক্যাল বিষয়টা চলে আসি তাহলে সর্বপ্রথম আপনাকে চার্টটা জানতে হবে। আমাদের সামনে যে জিনিসটা তুলে ধরছে আর কি, হ্যাঁ, চার্টটা, টেকনিক্যাল চার্টটা, সেটা আমাদেরকে জানতে হবে। তো এখানে আমাদেরকে সবসময় ফলো করতে হবে যে কিছু কিছু বিষয় আমাদেরকে সবসময় ফলো করতে হবে। মার্কেট কখনো কোনো কারণ ছাড়া কখনোই কোনো দিকে মুভমেন্ট হয় না। নির্দিষ্ট কোনো লজিক অবশ্যই থাকবে এখানে। তো এখানে আমাদেরকে টেকনিক্যাল বিষয়টা
অবশ্যই সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন, ঠিক আছে। আমি কিন্তু মূলনীতির কথা একটা বলেছি ফার্স্টের দিকে, শুরুর দিকে বলেছিলাম যে মূল্য সবসময় একটি ট্রেন অনুসরণ করে। তো এটা টেকনিক্যাল অ্যানালাইজ করার জন্য এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং মার্কেট সবসময় তিন ওয়েতে চলে, সেটা আমরা সকলেই জানি। হ্যাঁ, নতুন করে হয়তো বলা কিছু নাই, ঠিক আছে। আপ ট্রেন, ডাউন ট্রেন এবং সাইড ওয়ে ট্রেন। সাইড ওয়ে এটা কোনো ট্রেন না আর কি, এটা একটা এরিয়ার মধ্যে আর কি এটা আপ ডাউন করে থাকে। তো যাই হোক, আমরা যেহেতু এখানে মূলনীতি আমার এখানে আছে একটা, মূল্য সবসময় ট্রেন নির্ধারণ, ট্রেন অনুসরণ করে আর কি। তো সেহেতু আমাকে সবসময় ট্রেন্ডের পক্ষে থাকতে হবে, এই জিনিসটা আমরা সকলেই জানি, কিন্তু আসলে কেউ মানি না। আমিও জানি যে একটা নতুন ট্রেডার 5 মাস পার করেছে, সেও জানে যে ট্রেন্ডের পক্ষে থাকতে হবে। এ হচ্ছে বিষয় আর কি। আর একটা হচ্ছে যে টেকনিক্যাল বিষয়ে যখন আপনি ড্র করবেন, যেহেতু ফরেক্স একটা আর্ট, আমি বলেছি যে ফরেক্স একটা আর্ট, সেটা আপনাকে ড্র করতে হবে এবং ভবিষ্যৎটা নির্ণয় করতে হবে, বর্তমান এবং ভবিষ্যৎটা নির্ণয় করতে হবে। আপনি যদি কখনো নির্ধারণ করতে যান, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। নির্ধারণ কি মানে আপনি এটা নির্ধারণ করে নিয়েছেন মার্কেট এখানে যাবে, এটা একটা ভুল। আপনার নির্ণয় করতে হবে যে মার্কেট এখানে যেতে পারে। যদি আপনি নির্ধারণই করতে পারতেন বা নির্ধারণ করতে আমি পারতাম, যদি এই অপশন থাকতো যে নির্ধারণ করেই দিলাম যে মার্কেট এখানে যাবে, তাহলে এসএল এর অপশনটা এখানে থাকতো না। যেহেতু এখানে এসএল এর অপশনটা আছে, তাহলে জিনিসটা আমাকে সেভাবে আর কি চিন্তা করতে হবে যে মার্কেট আমাকে নির্ণয় করতে হবে, তার জন্য এসএল। হ্যাঁ, তার জন্য এসএল, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে এসএল হচ্ছে আপনার অ্যাকাউন্টকে সত্য মানে একটা সহজভাবে বলতে গেলে আসলে এটা ঢাল, একটা যুদ্ধক্ষেত্রে ঢাল। কারণ আমি এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করব, ঠিক আছে, আপনি এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে। এখন আপনি এসএল ইউজ না করে যদি আমরা ট্রেড একটা নেওয়ার চিন্তা করি, ঠিক আছে, আপনাকে ট্রেড ওপেন করার আগে অবশ্যই এসএল নিয়ে চিন্তা করতে হবে, যেমন এসএলটা কোথায় হচ্ছে। আমরা যদি এসএল নিয়ে কখনো চিন্তা না করি, তাহলে আমরা সেটা মানে কখনো ক্যাচ করতে পারবো না যে হ্যাঁ মার্কেট আমরা কেন এখানে নিলাম এন্ট্রিটা। তো যেহেতু আমাদেরকে এসএল এর অপশন আছে, সেহেতু আমাদেরকে মূল্যটা নির্ণয় করতে হবে। এখন ঘটনা হচ্ছে যে আমরা মার্কেটে সবসময় এন্ট্রি নিব, দেখে শুনে নিব এবং সেই জায়গাটা নির্ধারণ করব টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। যারা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে থাকেন তারাও আপনারা এটা সেটার একটা সাপোর্ট হিসাবে আসে আর কি এখানে। এখন এন্ট্রি নেওয়ার বিষয় যেটা হলো, সব কিন্তু এগুলোর মধ্যেই, সব কিছু আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ আমি এখানে আপনাকে কিন্তু ড্রয়িং করে দেখাচ্ছি না বা করছি না, ঠিক আছে, বা আমি আপনাদের মতো এক্সপার্টও না এতটা ড্রয়িং জন্য। তো আমি যেটা বলতেছি যে একটা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কিছু লজিক যেটা হয়, সেটা মূল কথায় আসি। লজিক যেটা, সেটা হচ্ছে আপনার মার্কেট কোনো একটা জায়গা থেকে মার্কেট যখন মুভ করবে, তখন সেটা কখনোই মানে কোনো কারণ ছাড়া বা কোনো লজিক ছাড়া কখনো মার্কেট এখানে মুভ করবে না। আমাদের মতো যারা মানে ক্ষুদ্র ক্ষুদ্র ট্রেডার আছে আমরা, ঠিক আছে, যারা রিটেলার আমরা, আমাদের ইনভেস্টমেন্ট দ্বারা, ঠিক আছে, ফরেক্স মার্কেটে এক টিপসও আপ ডাউন করে না। আমরা কি ইনভেস্টমেন্ট করি ফরেক্সে, ঠিক আছে, যারা রিটেলার আছি আমরা, তাদের দ্বারা আসলে মার্কেট, ফরেক্স মার্কেটে হ্যাঁ কোনো মুভমেন্ট করে না, ঠিক আছে। সেহেতু আমাদের সবসময় রিঅ্যাক্টিভ থাকতে হবে। মার্কেটে যেদিকে মুভমেন্ট হবে সেদিকটা আমাদেরকে ক্যাচ করার চেষ্টা করতে হবে। সেটা টেকনিক্যাল অ্যানালাইজ দেওয়া, সেটা টেকনিক্যাল অ্যানালাইজ দিয়ে হোক, ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইজ দিয়ে হোক, কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালাইজ আসতে হবে, ফান্ডামেন্টাল আপনি এর সঙ্গে অ্যাড করতে পারেন। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যখন একটা কোনো কারণ ছাড়া, রিজন ছাড়া এই জিনিসগুলো হয় না, সেটা জানতে হবে আপনাকে। আর যেহেতু এখানে মার্কেটে অতীতে কি হয়েছিল ঐতিহাসিক ভাবে, সেটা আমাদেরকে আবার হচ্ছে একটা পুনরাবৃত্তি হবে। সেহেতু আমাদের এদিক থেকে নির্ণয় করে আমাকে বর্তমানের যে অ্যানালাইসটা সেটা করতে হবে। সেক্ষেত্রে অনেকে আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ঠিক আছে, বিভিন্ন প্যাটার্ন, এসব জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। এখন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন সেটা সবাই হয়তো পারে, এটা ঠিক আছে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ঠিক আছে, সেটা নতুন ভাবে বলার কিছু না। তো এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমি এই জিনিসগুলো ইউজ করি বেশি।
এখন একজন ট্রেডার যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিক মতো যদি ড্র না করতে পারে, ঠিক আছে, বা মার্কেটের এরিয়াটা যদি সে নির্ধারণ না করতে পারে, মার্কেটের এরিয়াটা যদি আপনাকে নির্ণয় না করতে পারে, তাহলে কিন্তু আপনার এন্ট্রিটা স্বাভাবিকভাবে মানে ফলস হবে আর কি, বা এবং ভুল হবে। কারণ আপনি মার্কেটে যেখানে এন্ট্রি নেবেন সেখান থেকে আপনার প্রফিট হবে এমন কোনো কথা না। তো মার্কেটে একটা এরিয়া আছে, যে এরিয়া থেকে আপনি এন্ট্রি নিলে আপনি সেফ থাকবেন, বা আপনি আপনার অ্যাকাউন্টটা সেভে থাকবে আর কি। তো সেহেতু আমাকে সেই জায়গাগুলো নির্ধারণ করতে হবে। এখন এক একজনের চিন্তা ভাবনা যেহেতু এক এক রকম, এক একজনের দৃষ্টিভঙ্গি যেহেতু এক এক ধরনের আর কি, ঠিক আছে, সেহেতু আমার চিন্তা ভাবনার সঙ্গে কারোর চিন্তা ভাবনা মিলবে না, এটা স্বাভাবিক। অবশ্যই একটা ট্রেড এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এই জিনিসগুলো ফলো করবেন, বা আমি ফলো করে থাকি আর কি এটা। এবং এক একজনের রেজিস্ট্যান্স যদি ভুল হয়ে থাকে, সাপোর্ট ড্র করে যদি ভুল হয়ে থাকে, এখন কে কিভাবে ড্র করে আমি জানি না, ঠিক আছে। আবার আমার লজিকের সঙ্গে তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা এটা অ্যাডজাস্টও হবে না। কারণ রাসেল ভাই, আপনি যদি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন, ঠিক আছে, হয়তো এটা আপনার লজিকে ঠিক আছে, আপনি যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেছেন, যে প্রাইজে করেছেন, আমি যেখানে আমিও সেম প্রাইজ করবো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রটা, ঠিক আছে। আপনি যে যে প্রাইজে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছেন, আমিও সেম প্রাইজে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো আর কি। কিন্তু আপনার লজিকটা থাকবে ভিন্ন, আমার লজিকটা থাকবে ভিন্ন। আমি কোন লজিকে আমি এই প্রাইজে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ড্র করলাম, আমারটা ভিন্ন থাকবে, আপনারটাও ভিন্ন থাকবে। আমরা সকলেই মনে করি যে একটা সুইং পয়েন্ট, যেখানে বেশি মার্কেটটা বেশি মানে কন্টিনিউ করেছে আর কি। কন্টিনিউ বলতে আপনার এক জায়গাতে স্থির থেকেছে, আপ ডাউন করেছে একটা এরিয়ার মধ্যে, হ্যাঁ, বা বিভিন্ন প্রত্যেকটা সুইংকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরি। হয়তো বা সেটা আপনার লজিকে হতে পারে, আমার লজিকে ভিন্ন হতে পারে, আমার লজিকে ভিন্ন হতে পারে। এটা আমার দৃষ্টিভঙ্গিটা। কারণ আমি আসলে এভাবে অনেকে দেখে আর কি, আমি একটু ভিন্ন হয়ে দেখি। তার জন্য বলছি যে আসলে আপনারটা এবং আমারটা সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস এক থাকতে পারে, কিন্তু ড্র করা যেটা লজিক সেটা ভিন্ন হতে পারে। যেহেতু আমার ট্রেড আপনার ট্রেড সম্পূর্ণটা ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। লজিকটা ভিন্ন থাকবে, হয়তো প্রাইস 19-20 50 বা 20-30 পিপস আপ ডাউন হতে পারে একটা এন্ট্রির ক্ষেত্রে আমার এবং আপনার, কিন্তু লজিকটা সবসময় ভিন্ন থাকবে এখানে আমাদের। আমি যে লজিকে নিয়েছি হয়তো বা আমার সেই লজিকের সঙ্গে আপনার এন্ট্রিটা মিলবে না, কখনোই মিলবে না, কারও মিলবে না এটা। সেহেতু আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে নিজের জ্ঞানটা কাজে লাগাতে হবে। আমরা ম্যাক্সিমাম ট্রেডার লুজার হই এই কারণে, ঠিক আছে, আমাদের নিজের জ্ঞানটা কখনো কাজে লাগাই না। উনি একটা কথা বললো, বাস আমার এন্ট্রি 12টা বেজে গেছে, সাইকোলজিক্যাল সমস্যা হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে, উনার কথা শুনে ট্রেডটা ক্লোজ করে দিচ্ছে। মানে বিভিন্ন জিনিসগুলো হয়ে থাকে, মানে বিভিন্ন জনের কথা শুনে আর কি, যখন একটা মেন্টালিটি চাপ আসে নিজের কাছে, সেটা যারা হাই এক্সপার্ট আর কি, ঠিক আছে, হয়তো তাদের কাছে আসে না, ঠিক আছে, আমাদের আমাদের মধ্যে অনেকের আছে আর কি সেটা। হ্যাঁ, তো সেজন্য এই জিনিসটা আমাদেরকে দূর করতে হবে সাইকোলজিক্যাল কারণে। হ্যাঁ, নিজের জ্ঞানটাকে সবসময় প্রয়োগ করতে হবে, মানুষেরটা না। জি জি, আমি একটু আপনার সাথে কথা অ্যাড করতে যাচ্ছি যে আমাকেও মানে আমি যখন বিভিন্ন জনের সাথে পরামর্শ করি বা ওয়েবসাইট দেখি, যেমন আমাকে বলে ট্রেডটা ক্লোজ করে দাও, এটা অমুক হবে, এবং সে অনেক এক্সপার্ট এবং অনেক বড় মাপের মানুষ, কিন্তু আমি একজনের পরামর্শ শুনতেই পারি, এটা আমি মানবো কি মানবো না সেটা নিজের বিবেক কিন্তু করতে হবে, অন্ধভাবে আরেকজনের কথায় শুনলে হবে না। সে হয়তো আপনার ভালোর জন্য এটাই আর বলছে, কি। তার তার দিকে গেলে আপনি তার প্রতি খুশি হইতেন, আর তার দিকে না গেলে আপনি তার প্রতি নারাজ হইতে পারবেন না, কারণ এখানে মার্কেটে পৃথিবীর কেউই জানে না কোন দিকে যাবে। সে আপনার ভালোর জন্য হয়তো একটা পরামর্শ দিচ্ছে, সেটা কাজে নাও লাগতে পারে। তো এই কারণে আমাকে যখন অনেকে পরামর্শ দেয়, আমি আমার নিজের বিবেক খাটাই, নিজের বিবেক খাটাই চিন্তা করি যে আসলে আমি কি করব। আমার কাছে যদি মনে হয় যে না ট্রেডটা আমি ধরে রাখবো, আমি রেখে দিই, বা আমার কাছে যদি মনে হয় ক্লোজ করবো, আমি ক্লোজ করি। তো এক্ষেত্রে আসলে কি মানে কান কথা, সে আপনার গুরু, সে আপনার মেন্টর, আপনি তার কাছে প্রতিদিন ক্লাস করতেছেন, এমনও সময় যে তার কথাও আপনার মানে কোনো কোনো ক্ষেত্রে আপনি নিজের বিবেক খাটায় যদি মনে করেন যে না, আমি এন্ট্রিটা ধরে রাখবো, সেটা আপনি করতে পারেন। জি, ধন্যবাদ ভাই। এখন আমি এই বিষয়টা কথা বলি রাসেল ভাই, সেটা হচ্ছে যে আসলে ফরেক্স জিনিসটা হচ্ছে একটা বিজনেস,
হ্যাঁ, ফরেক্স জিনিসটা আমার একটা বিজনেস, ঠিক আছে, সেহেতু এটা আপনার নিজের ইনভেস্টমেন্ট। আপনি যদি একটা কোনো কিছু একটা অন্য বিজনেস করেন সেটা আপনার কিন্তু বিজনেস। আসলে বিজনেস জিনিসগুলো এমন হয়ে থাকে, হ্যাঁ, বিজনেস একটা নীতি আছে, হ্যাঁ, নীতি আছে যে দেখবেন নীতিগুলো এমনই যে একজন অফিসের, প্রত্যেকটা অফিসের একটা গোপনীয়তা আছে, প্রত্যেকটা অফিসের একটা গোপনীয়তা আছে তাদের কোন সাইডটা। ম্যাক্সিমাম বিজনেসের ক্ষেত্রে আপনার তাদের বিজনেস কৌশলটা সবসময় গোপনীয়তা, মানে গোপন করে রাখে। দেখবেন যে একই ধরনের বিজনেস করছে, কেউ প্রফিট বেশি করছে, কেউ প্রফিট কম করতেছে, স্বাভাবিক। তো এখানে যে এটা গোপনীয়তা বলতে, ঠিক আছে, আহ মানে ফরেক্সটা আমাদেরকে আসলে সেজন্য বিজনেসটা নিজের নিজের কৌশলে করতে হবে, নিজের জ্ঞান দিয়ে করতে হবে। আপনি কৌশলগুলো নিতে পারেন যে হ্যাঁ, কিন্তু আপনাকে যে অ্যাকচুয়ালি এটাই প্রয়োগ করতে হবে সেটা কখনোই না। যখনই আমরা প্রয়োগ করতে যাই এই জিনিসটা, ঠিক আছে, তখন আমরা নিজের নীতি থেকে বেরিয়ে আসি। কারণ আমি আমাকে বিশ্বাস করি না, কিন্তু আমি তাকে বিশ্বাস করি, ঠিক আছে। দেখেন, আমি তাকে বিশ্বাস করি কিন্তু আমি এখানে তার কথা শুনে ট্রেড ওপেন করছি বা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি তার, হ্যাঁ, মানে একটু ভাই, একটু 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 হ্যাঁ, মানে তার হচ্ছে আপনার আহ, তার জিনিসটা আমি ইউজ করব কিন্তু আমার নিজের জ্ঞানটা কখনো ইউজ করার চেষ্টা করব না। তো যত আমরা নিজের জ্ঞানকে একটু ঘোষামাজা করবো, ঠিক আছে, তত জানবো, তত শিখবো এবং জিনিসগুলো ক্লিয়ার হবো আর কি। তো সেহেতু আমরা আহ সবসময় আমরা এটা ফলো করার চেষ্টা করবো আর কি, যে আমরা সবসময় নিজের জ্ঞানটাকে কাজে লাগার চেষ্টা করব। এই হচ্ছে রাসেল ভাই, ঠিক আছে, কখনো আমরা অন্যের বুদ্ধিতে আমরা ইনভেস্টমেন্ট করব না, ঠিক আছে, নিজে, ঠিক আছে, এটা আমাদের সবসময় ফলো রাখতে হবে আর কি। হ্যাঁ রাসেল ভাই, আপনি আছেন? হ্যাঁ জি, আমি আছি। তো ধন্যবাদ। চমৎকার। তো একজন ভাই, সে প্রশ্ন করেছেন, সে ইন্টারডে ট্রেডার। হ্যাঁ, তো হুম। সেক্ষেত্রে তিনি আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাচ্ছেন যে তিনি প্রতিদিনের ট্রেড প্রতিদিন ক্লোজ করবেন, তো এই বিষয়ে তিনি কি কি আহ, লক্ষ্য রাখতে পারেন, একটু দয়া করে বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যেটা যা ডে ট্রেডার আর কি, হ্যাঁ, ট্রেডিং সিস্টেমটা আপনার বিভিন্ন ভাবে করা যায়, যেটা হচ্ছে আপনার লং টাইম এখানে আছে, ডে ট্রেডিং আছে, কেউ স্ক্যালপিং করে আবার অল্প সময়ের মধ্যে আর কি একটা নির্দিষ্ট পিপস একটা নির্ধারণ করে যে আমি এই এরিয়ার মধ্যে এখান থেকে এন্ট্রি নিয়ে লাভ হোক লস হোক আমি বেরিয়ে যাব। এখন ডে ট্রেডারের ক্ষেত্রে আর কি, লং ট্রেডের ক্ষেত্রে ভিন্ন একটা বিষয়, সবকিছুটা ভিন্নতা আছে লং ট্রেডের ক্ষেত্রে। আর ডে ট্রেডিং এর ক্ষেত্রে সম্পূর্ণটা একটু ভিন্ন আর কি। তো সেহেতু সেহেতু হচ্ছে আপনাকে ডে ট্রেডিং এর ক্ষেত্রে আমি যেটা করি, আমি ডে ট্রেডিং তেমন না আর কি, আমার একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে আমার আমার স্ট্র্যাটেজিতে, ঠিক আছে, আমাকে এখান থেকে 50 পিপ সর্বনিম্ন এবং সর্বোচ্চ আমাকে 100 থেকে 150 পিপ আমাকে নিতে হবে। এটা সর্বনিম্ন হলো 50, এটা নিতে হবে। তো যেহেতু ডে ট্রেডারের জন্য আর কি আমি এটা বলবো যে আপনাকে নির্দিষ্ট একটা টাইম ফ্রেম এবং নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা আপনার সেই টাইম ফ্রেমে অ্যাডজাস্ট হচ্ছে, সেটা আপনাকে ইউজ করতে হবে আর কি। সেটা যদি ইউজ করেন এবং আপনাকে জানতে হবে যে হ্যাঁ, আমার স্ট্র্যাটেজি থেকে আমাকে কতটুকু রিস্ক রেশিও থাকছে এবং কতটুকু প্রফিট দিচ্ছে, সেটা আপনাকে অবশ্যই নির্ণয় করতে হবে। তার উপর আপনাকে এখানে একটা ট্রেডিং আপনি এখানে সুষ্ঠুভাবে করতে পারবেন বা আমি করতে পারবো। এখন সেটা যদি নির্ণয় না করি এবং ট্রেড, আমার যদি একটা টার্গেটই না থাকে যে আমি এখান থেকে এত পিপস নিব বা এত পিপস নিয়ে আমি এখান থেকে আর নিব না, ভুলে যেতে হবে আপনাকে বা আমাকে ভুলে যেতে হবে যে আমি এখানে ট্রেড নিয়েছি, বাস। কারণ আপনি যদি এই মেন্টালিটি না করতে পারেন, লোভ এবং ভয়, যে দৃষ্টিভঙ্গিটা সেটা বলেছিলাম, লোভ এবং ভয়, এটা যদি দূর না করতে পারেন, দেখবেন আপনি ভুলে যেতে এই কারণে বলছি, কারণ যখন আপনার এসএল এর দিকে চলে আসবে তখন আপনি ভয় করবেন যে মার্কেটে কি হচ্ছে কি হচ্ছে, আপনি টেনশন করবেন। সেহেতু আপনাকে এখানে লোভ এবং ভয়, আবার যে মার্কেট অনেক উপরে চলে যাচ্ছে, আপনার টিপি আপ হয়ে গেছে, ঠিক আছে, তবুও আপনি লোভ করতেছেন মার্কেটটা আমার যদি আর একটু আসতো, ঠিক আছে, হ্যাঁ, আর একটু আসতো তাহলে আপনার জন্য আর একটু সুবিধা হতো আর কি, বা আরো আপনি প্রফিট পাতেন, হ্যাঁ, আর একটু বেশি আর্ন হতো, ঠিক আছে। এই যে একটা লোভ, লোভ এবং ভয়টাকে আপনাকে সরিয়ে ফেলতে হবে।
আপনাকে আমাকে চিন্তা করতে হবে এটাই যে মার্কেটে কিন্তু আপনাকে 50 পিপস, 100 পিপস, 150 পিপস, 500 পিপস ধরার জন্য ফরেক্স মার্কেট অ্যানালাইজ করা দরকার নাই। আপনি কোনো একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি এবং নির্দিষ্ট একটা টাইম ফ্রেমে যদি আপনি 20 পিপস কনফার্ম করতে পারেন, আপনি ফরেক্সে গেনার। 20 থেকে 30 পিপস যদি আপনি কনফার্ম করতে পারেন যে আমি এই স্ট্র্যাটেজিতে এই টাইম ফ্রেমে আমার স্ট্র্যাটেজিটা অ্যাডজাস্ট হয়েছে এবং আমি এটা দিয়ে আমি 20 পিপস বা 50 পিপস আমি একটা এখানে কনফার্ম করে ফেলেছি। আপনার এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি ফরেক্স গেনার। আপনাকে একটা টার্গেট করতে হবে। আপনি কেন অযথা একটা ট্রেড নেবেন বা আমি কেন একটা অযথা ট্রেড নিব, যেটা টার্গেটই নাই আমার। টার্গেট ছাড়া যদি একটা কিছু আহ, মানে কিছু করা যায়, হ্যাঁ, সেটা যে পথভ্রষ্ট হবে এটা স্বাভাবিক। তো আমাকে আপনাকে কিন্তু একটা টার্গেট করতে হবে বা একটা আহ, নির্ধারণ করতে হবে আমার সেটা আমি এখানে কত পিপস নেব আর কি। এবং আপনাকে যে দিনের ট্রেড দিনে ক্লোজ করতে হবে, সেটা যদি আপনার প্রফিট হয় তাহলে কি আপনি ক্লোজ করবেন, এবং যদি লসে থাকে তাহলে আপনি ক্লোজ করবেন না, এমন সময় আমাদের হয়ে থাকে আর কি। তো তো দেখা যাচ্ছে আমার ট্রেড গুলো আর কি কোনোদিন একদিনে হয়ে যায়, কোনোদিন আহ মানে এক সপ্তাহের মধ্যেই ক্লোজ হয়ে যাবে ট্রেড গুলো আর কি, 2 দিন 3 দিন থেকে থাকে আর কি। হ্যাঁ, তো জিনিসগুলো এমনই আর কি যে আপনাকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে নির্দিষ্ট স্ট্র্যাটেজি দ্বারা আপনাকে একটা নির্দিষ্ট টার্গেটের একটা ভলিউম ঠিক করে আর কি আপনার নির্দিষ্ট একটা পিপস আপনাকে ক্যাচ করতে হবে। যখন আপনি এটা ট্রেড মানে ক্যাচ করতে পারবেন, তখন আপনি এখানে একটা একটা এন্ট্রি নিয়ে আর কি, সকল ট্রেডার এইসব এন্ট্রি গুলো নিয়ে তখন একটা মানে একটা শান্তি বোধ করবে আর কি। আমরা যদি আমাদের টার্গেট কিন্তু আমরা 500 পিপস 100 পিপস টার্গেট করি, এটা কিন্তু আসলে আমি মনে করি যে এটা কোনো ধারাবাহিকতার মধ্যে পড়ে না। ফরেক্স মার্কেট এমন একটা জিনিস, আপনার আমার মধ্যে যদি একটা ধারাবাহিকতা না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সম্ভব না এখানে আপনার মানে ফরেক্সে যে স্বপ্নটা দেখেন সেটা কখনো ফিল আপ করা সম্ভব না আর কি। ঠিক আছে, তো সেহেতু এখানে একটা ধারাবাহিক রাখতে হবে। সেজন্য বললাম যে আপনি যদি ফরেক্সে বা আপনি যদি ফরেক্সে 20 থেকে 30 পিপস যদি আমি কন্টিনিউ করতে পারি, বা এটা যদি আমি এটা আহ, নির্ধারণ করতে পারি, নির্ণয় না নির্ধারণ যদি করতে পারি, তাহলে দেখবেন যে আমি ফরেক্সে একটা ধারাবাহিকতা রেখে দিয়েছি বা ধারাবাহিকতা হয়ে গেছে আমার তখন। ঠিক আছে, তখন আপনার এন্ট্রি গুলো বা এভাবে আর কি সামনের দিকে এগিয়ে যাবে। তো সেহেতু এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে যারা ইন্টারডে ট্রেড করে আর কি বা ডে ট্রেড করেন, তাদের জন্য এটা বলবো যে H1 সেটা আপনার যে টাইম ফ্রেমে ভালো লাগবে কেন, ঠিক আছে, টাইম ফ্রেমটা জাস্ট ভিন্ন, মার্কেট স্ট্রাকচারটা ভিন্ন টাইম ভেদে আর কি, কিন্তু মার্কেটের প্রাইস প্রাইসটা কিন্তু সব টাইম ফ্রেমে এক। হ্যাঁ, তো সেহেতু আপনাকে টাইম ফ্রেমটা আপনার সুবিধার্থে আপনাকে নির্ধারণ করতে হবে। ঠিক আছে, এবং আপনার সুবিধার্থে আপনার চিন্তাধারা দিয়ে আপনার চিন্তা ভাবনা দিয়ে আপনাকে নিজস্ব একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে, আপনি যে অন্যের স্ট্র্যাটেজি নিয়ে যে আপনি আহ, সম্পূর্ণ ট্রেড করতে পারবেন না তা না। কিন্তু আপনাকে আপনার স্ট্র্যাটেজির প্রতি যে আপনার এন্ট্রি কোথায় নিবেন, কিভাবে নিবেন, কোথায় কত টার্গেট করবেন, যতটুকু আপনার আস্থা বা বিশ্বাস থাকবে, ঠিক আছে, আপনার মানে অন্যর প্রতি তার বেশি আস্থা এবং বিশ্বাসটা করে ফেলবেন। সেজন্য আগে বলেছিলাম যেটা হচ্ছে আপনার নিজের জ্ঞানকে কাজে লাগা হবে না তখন। তার মানে আপনি একটা পরগাছার মতো কাজ করতেছেন। হ্যাঁ, বিভিন্ন সিগন্যাল ফলো করছেন, এই করছেন, ঠিক আছে, অনেক কিছু আর কি। হ্যাঁ, বা অনেক অনেক অন্যের পরামর্শ, কৌশলগত পরামর্শ আমরা নিতে পারি। আরেকজনের কথা শুনে এখানে এন্ট্রি নেবেন সেটা কখনোই করতে যাবেন না বা যাব না এটা। হ্যাঁ, সেটা একটা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই জোন, ডিমান্ড জোন যেভাবে অ্যানালাইজ গুলো করতে হয় সেভাবে করে আপনাকে নির্দিষ্ট একটা টার্গেট সেট করে, নির্দিষ্ট টাইম ফ্রেমে নির্দিষ্ট স্ট্র্যাটেজি সেট করে আপনাকে এন্ট্রি থেকে বেরিয়ে আসতে হবে, যেটা আপনি চাচ্ছেন বা আমি চাচ্ছি বা যেটা অনেকে চাচ্ছে যে ডে ট্রেডিং এর জন্য। নির্দিষ্ট টার্গেট যদি না করতে পারবেন, তাহলে আমার এখানে এন্ট্রি নেওয়ার দরকার নেই, কারণ আমার এই টার্গেটে কতদিন, এখন 1 সপ্তাহ পর পৌঁছাবে এই টার্গেটে, না 2 সপ্তাহ পর পৌঁছাবে, 5 দিন পর পৌঁছাবে, আমি জানি না। সেহেতু আপনাকে সেই জিনিসটা আপনাকে আয়ত্তে নিতে হবে। সেই জিনিস আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার জন্য বা আমার জন্য বা সকলের জন্য সেই জিনিসটাকে আমরা মার্কেটে অ্যাপ্লাই করতে পারবো, এবং সেখান থেকে আমরা ডে ট্রেডিংটা ডে ট্রেডিং করে আমরা এখান থেকে সফল হতে পারবো আর কি। হ্যাঁ, তো আসলে আহ, যেহেতু বলেছিলাম যে দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণই ভিন্ন,
ঠিক আছে? আসলে এখানে যেহেতু সকলের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন আর কি, মার্কেট দেখার কৌশলটা ভিন্ন, সেহেতু আমার সঙ্গে আরেকজনের মিলবে না, এটা স্বাভাবিক যে ডে ট্রেডিংটা কিভাবে করবো আর কি। হ্যাঁ, সেহেতু সেজন্য বললাম যে এটা নিজের জ্ঞানকে প্রভাবিত করে, নিজের জ্ঞানকে বিস্তার করে আর কি, সেটা নিজেকে জেনে নিতে হবে আর কি। এটুকুই আমি বলবো। রাসেল ভাই। একজন প্রশ্ন করেছেন ইন্টারডে ট্রেডিং এ সে কতটুকু প্রফিট নিতে পারে বা নেওয়া উচিত বা কতটুকুতে সন্তুষ্ট থাকা উচিত। সে প্রফিটটা ঠিক ধরতে পারে না, সে কতটুকু রাখবে। কারণ সে দেখা যায় যে যতটুকু প্রফিট দেয় অনেক সময় মার্কেট টিপে হিট না করে আবার ঘুরে আসে। হ্যাঁ, তো হুম, এই যে প্রবলেম গুলো হয় ওই মুহূর্তে নিজেকে কিভাবে ধরে রাখবো বা আমি কি ট্রেডটা কিভাবে ক্লোজ নিজেকে করে। কন্ট্রোলটা করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়গুলো আর কি একটু হুম, যারা অথবা মার্কেট যদি আমার দেখা যায় এন্ট্রি নেওয়ার পর পরই আমার স্টপ লসের দিকে চলে আসছে, ঠিক ওই মুহূর্তে আমার কি করা উচিত, আমার কি করণীয় বা সাইকোলজিক্যালি কিভাবে আমার স্ট্রং বা স্টেবল থাকা উচিত। আচ্ছা, ধন্যবাদ। আমি বুঝতে পারছি বিষয়টা আর কি। এখন একটা মার্কেট থেকে যে সাইকোলজিক্যাল সমস্যাটা হয় আর কি, সেটা সকলেরই হয়, হবে স্বাভাবিক। শুধু ফরেক্স মার্কেটে না, ফরেক্স মার্কেটের বাইরেও, ঠিক আছে, আউটসাইডেও কিন্তু আপনার সাইকোলজিক্যাল বিষয়টা কিন্তু সব জায়গায় কাজ করে, অনলি ফর ফরেক্স না, অল, ঠিক আছে, সব জায়গায়। হ্যাঁ, আপনি একটা কাপে চা খাবেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনার সাইকোলজিক্যাল কাজ করবে যে আসলে আমি এই জিনিসটা কিভাবে খাবো, আপনার জিনিসটা গরম আছে কিনা। হ্যাঁ, মানে এই যে একটা জিনিসটা মাথায় চিন্তা আসে বা একটা অনুভূতি আসে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল কাজ করে আর কি, সাইকোলজিক্যাল এটাই আর কি আমি মনে করি, অনুভূতিটাই। তো আপনি এখন বা আমি একটা ট্রেড নিলাম, ট্রেড নিয়ে এটা এসএল এবং টিপির বিষয় এখানে আসে যে মার্কেটটা সঙ্গে সঙ্গে এসএল এর কাছাকাছি চলে আসলো, তখন আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব। যদি আপনাকে, আমি যদি বা আপনি যদি এখানে কন্ট্রোল নাই করতে পারি, তাহলে হচ্ছে মানে আমার এখানে যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা ছিল, তো সেটা ভুল ছিল। কেননা সেটার সেটআপে আপনার ভুল থাকতে পারে, সেটা আপনার চিন্তা ভাবনাতে ভুল থাকতে পারে, মানে আপনি শুরুতেই এই জিনিসটা করে ফেলেছেন ভুলটা। কেন এই কথাটা বললাম যে ভুলটা করে ফেলেছেন, কারণ আপনি তো প্রথমে ভেবে নিয়েছেন যে আমার এসএল অপশন আছে, আমার টিপি অপশন আছে। আমি তো নির্ধারণ করি নাই যে আমার মার্কেটটা এখানেই যাবে, আমি নির্ণয় করেছি যে মার্কেট আমার এখানে যেতে পারে, সেহেতু আমাকে এটা মেনে নিতে হবে। কারণ এটা আমি কথা শুরুতে বলেছিলাম যে আমি যেখানে বাই করব সেখানে আরেকজন সেল করতেছে, কারণ সে যদি সেল না করে আমি এখানে বাই করতে পারবো না। সেহেতু একজন যেহেতু এখানে অল টাইম মাইনাসে, আমার এগেনস্টে একজন অল টাইম মাইনাসে, বা তার এগেনস্টে আরেকজন অল টাইম মাইনাসে, সেহেতু আপনাকে এটা মাইন্ডে ঢুকে নিতে হবে যে মাইন্ড সেটআপে যে আমার এগেনস্টে আরেকজন কেউ আছে, বা আমার এগেনস্টে আরেকজন কেউ আছে, বা তার এগেনস্টে আরেকজন আছে। সেহেতু আপনাকে এসএলটা সেভাবে নির্ধারণ করতে হবে এবং এটা মেনে নিতে হবে, এটা হ্যাঁ, মেনে নিতে হবে বা একটা সহ্য ক্ষমতাটা এটা নিয়ে আসতে হবে। এখন এই ভয়টা যদি আমরা দূর না করতে পারি, ভয়, আমি এই কথার মাঝে বলেছিলাম যে দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যে লোভ এবং ভয়, যখন টিপিটা অনেক বেশি হয়ে গেছে, আমার ভালো প্রফিট আছে, তখন কি একটা লোভ যে না টিপিটা আমরা একটু উপরে করে দিই। এই জিনিসটা যখন আপনি করবেন, যখন আপনি এই জিনিসটা ভাববেন, তখনই আপনার এই জিনিসটা অটোমেটিক চলে আসবে, না আমার এসএল তো হিট করে যাচ্ছে, আমি এখন কি করব, বিষয়টা সেম। তো আপনাকে এটাও চিন্তা করা যাবে না যে আমার টিপি তো মার্কেটে অনেক মুভ করতেছে, টিপিটা আমি আরো একটু বাড়াই দিই। যদি আমরা আসলে এভাবে চিন্তাটা করতে পারি, আসলে সবকিছু চিন্তার বিষয় বা সবকিছু একটা বিজনেস পলিসির বিষয়। আসলে কি আপনি এটা বিজনেস করছেন না গেমলিং করছেন, কি করছেন? যদি আপনি রিয়ালি বিজনেস করেন, এত বড় একটা প্ল্যাটফর্মে যদি আপনি রিয়ালি বিজনেস করেন, তাহলে আপনার এটা যদি মাথায় সেট না হয় যে আমি এটা এসএল মেনে নিব, হ্যাঁ আমার আমার নীতিতে থাকবো আর কি, আমার টার্গেটে থাকবো, যদি আপনি এটা মাথা সেট না দিতে পারি, তাহলে আমি মনে করবো যে ফরেক্সে আসার চাইতে না আসাটাই ভালো, বা ফরেক্স করাটা না করাটাই ভালো। কারণ আমি তো মানতে পারবো না, আমি তো ফরেক্স 2 দিনের জন্য করব না, যেহেতু আমি এটা লং টাইম দীর্ঘ সময়ের জন্য করব, কারণ এটা একটা প্রফেশনাল। সেহেতু আপনি যদি এটা আপনি যদি এটা সেট আপ না নিতে পারি মাথাতে যে না এখানে লস হবে, বা আমি যদি এই জিনিসটা নির্ণয় না করতে পারি, তাহলে আমার মনে হয় যে বা ফরেক্স করাটা চাইতে না করাই ভালো, কারণ যে কোনো সময় আপনি
একটা দুর্ঘটনায় পড়ে যেতে পারেন, সেটা আর্থিক ভাবে হোক, মেন্টালিটি ভাবে হোক, ঠিক আছে, অনেক কিছু একটা আপনার পারিপার্শ্বিক বিষয় সব দিক দিয়ে কিন্তু আপনাকে একটা ঘিরে ফেলবে তখন একটা। তো ফরেক্স একটা এমন একটা প্ল্যাটফর্ম, আমি যেটা মনে করি, আমি ফরেক্সে কিছুই না আর কি, জাস্ট আপনার সঙ্গে সময় কাটাচ্ছি আর কি, আর কিছু না রাসেল ভাই। হ্যাঁ, আমার মধ্যে এতটা জ্ঞান নেই, হ্যাঁ, যা সময় কাটাচ্ছি আপনার সঙ্গে, একটু আলোচনা করছি, হয়তো আপনার কাছে কিছু নিবো এই জন্য আর কি। হ্যাঁ, ফরেক্স অ্যাকচুয়ালি এমন একটা জায়গা, হ্যাঁ, আমরা চিন্তা করি কি একটা জিনিসগুলো যে ফরেক্সে ইনভেস্ট করব, আমরা এখান থেকে প্রফিট করব, ঠিক মতো প্রফিট করব, ইনভেস্ট করার আগে এরকমটা মনে হয়, ঠিক আছে, টার্গেটটা সবকিছু ইনভেস্ট করার আগে টার্গেটটা ফিল আপ, টার্গেটটা আমরা নির্ধারণ করি, কিন্তু ইনভেস্ট করার পর ট্রেডের সময় টার্গেটটা ফিল আপ করি না আমরা। এটা আমার মনে হয় যে অনেক আছে, মানে এটার পার্সেন্টেজটাই বেশি আর কি, যে আমরা ট্রেডিং এর সময় সব টার্গেট ফিল আপ করি না, কিন্তু ইনভেস্টের আগে আমরা টার্গেট ফিল আপ করি। হ্যাঁ, এত লটে আমরা এন্ট্রি নিব, প্রতি মাসে এত ডলার প্রফিট করব, পার ডে এত ডলার প্রফিট করব, বিভিন্ন ক্যালকুলেশন করি আর কি এটা। তো আসলে এই যে একটা ক্যালকুলেশন বলি বা যেটা মানে আমরা, সেটাকে আমাদেরকে কিন্তু একবারে মাথায় সেট করে নিতে হবে এবং একটা ধারাবাহিকতা ভাবে চলতে হবে। আপনি যদি 1 কিলো পথ পাড়ি দেন, তাহলে কিন্তু আপনি যদি মাঝে মাঝে দৌড়ান, মাঝে মাঝে হাঁটে যান, মানে হেঁটে যান, ঠিক আছে, আপনি যদি এক সুরে হেঁটে যান, আপনার শারীরিক ভাবে বলেন, আপনার মেন্টালিটি ভাবে আপনি তখন সুস্থ থাকবেন। বা আপনি যদি একটু দৌড়তে যান, তাহলে আপনার শারীরিক ভাবে কি একটা ক্লান্তি বোধ আসবে, সবকিছু আসবে। তো একটা ধারাবাহিকতার সঙ্গে আমাকে সম্পূর্ণটা এগিয়ে যাওয়া উচিত আর কি। হ্যাঁ, সেহেতু আমরা এখানে মানে কখনোই আমরা এখানে মানে অতিরিক্ত কিছু করার চেষ্টা করব না, সবকিছু সীমার মধ্যে থাকতে হবে, সবকিছু বুঝতে হবে। যেহেতু আমার এগেনস্টে আরেকজন থাকে, সেহেতু সবকিছু আমাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার অপোজিটে আরেকজন আছে, সে যদি আমার চেয়ে শক্তিশালী হয়, সে আমাকে নিয়ে চলে যাবে আর কি। সেহেতু সবকিছু এগুলো কন্ট্রোল করতে, এই জিনিসটা যদি ভাবতে পারে কোনো ট্রেডার যে আমার অপোজিটে আরেকজন আছে, ঠিক আছে, আমি মনে করি যে হ্যাঁ, সে সে ট্রেড করার আগে সে জিনিসগুলো ভাববে যে আসলে একটু চিন্তা করা উচিত যে আসলে আমার এগেনস্টে আরেকজন আছে, আমি যেখানে ট্রেড নিবো আমার এগেনস্টে আরেকজন নিবে আর কি, ঠিক আছে, বা সে ট্রেড নিয়েছে তার এগেনস্টে আমি নিয়েছি। সেই জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত আমাদের, ঠিক আছে। তাহলে কি হবে, সে আমাদের ট্রেড গুলো নিতে যে একটা সাইকোলজিক্যাল সমস্যা হয়, ট্রেড নেওয়ার সময় ভয় লাগে না, ঠিক আছে, ট্রেড নিয়ে নেই, ঠিক আছে, কিন্তু এসেল যখন যায় তখন আমাদের ঘাম ছুটে যায় কপাল থেকে। হ্যাঁ, আর যখন মানে প্রফিট চলে আসে, ঠিক আছে, তখন মানে বেডশিট টেডশিট আর ঠিক থাকে না, লাফালাফি শুরু হয়ে যায় একবার, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের, এটা কিন্তু বিজনেসের একটা মানে শারীরিক বৈশিষ্ট্য না, এটা বিজনেস মানে শারীরিক বৈশিষ্ট্য না এটা, কিন্তু আসলে ভাই যখন আপনি একটা ভালো ট্রেডার, যখন আপনি ভালো একটা ট্রেডার হবেন, ভালো ট্রেড করবেন, একটা ধারাবাহিকতা রাখবেন আর কি, ঠিক আছে, তখন রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না, আপনি যে যখন হাঁটবেন আপনার হাঁটার যে ধরনটা সেটাও চেঞ্জ হয়ে যাবে। ফরেক্স মার্কেট এমন একটা জায়গা, আপনার সম্পূর্ণ জিনিসে আপনার একটা চেঞ্জ চলে আসবে। ফরেক্স মার্কেট এমন একটা জায়গা, আমরা স্বপ্ন দেখি না যে বাড়ি গাড়ি সবই করবো, এই করবো, মোটরসাইকেল কিনবো, এই কিনবো, অনেক কিছু, সেগুলো চিন্তা করার দরকার নাই। আপনি ফরেস্টকে চিন্তা করেন, ঠিক আছে, এগুলো আপনার অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিকলি, জাস্ট সময়ের ব্যবধানে আর কি অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। সেহেতু বলছি যে আসলে আমাদের সে জিনিসটাই মূল জায়গাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আসলে আমরা মূল জিনিসটা কোথায় কি করছি, কোথায় আছি আমরা, ঠিক আছে, মানে সবকিছুর পিছনে একটা মানে আপনার মাঝে যে আমরা প্রফিট হলে লাফালাফি করি, ঠিক আছে, লস হলে আমরা ভেঙে পড়ি, এই যে একটা আমাদের ফিজিক্যাল বলেন বা মেন্টালিটিকে বলেন, ঠিক আছে, একটা যে ব্যবহার, ঠিক আছে, সেটা আমাদের আসলে রং। কারণ আপনি এখানে বিজনেস করছেন মানে আপনি এখানে ইনভেস্ট করছেন, আমাদের স্বপ্নের যেগুলো জিনিস আছে সেগুলোতে আমরা ইনভেস্ট করছি এখানে, ঠিক আছে, একটা স্বপ্ন করার চেষ্টা করছি। সেহেতু আমাদেরকে এই জিনিসগুলো আমাকে খুব কঠিন ভাবে আমাকে এখানে নিয়ে নিতে হবে, যেন আমাকে এগুলো মানতে হবে, এটা আমার বিজনেস, আমাকে সবকিছু কন্ট্রোল রাখতে হবে, এই আর কি। আমি মনে করি যেমন একজন মুদি দোকানদার, সে তার দোকানে মাল কিনছে, সে তো 5 মিনিট পর পর মালের দিকে তাকায় না যে আমার এটা বিক্রি হলো কিনা, এটা বিক্রি হলো কিনা, এটা হলো কিনা। হ্যাঁ, ওই কিন্তু কাস্টমার আছে, ওই কাস্টমার কিন্তু আছে, জাস্ট কাস্টমারকে সাপ্লাই দিচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, কোনো এক সময়, হ্যাঁ, কোনো এক সময় গিয়ে কোনো, হ্যাঁ রাসেল ভাই, কোনো এক সময় গিয়ে সে তার দোকানে দিয়ে তাকায় দিয়ে কোন মালটা নেই কি নেই, তাকেও দেখতে হয় না। যারা রিপ্রেজেন্টেটিভ থাকে তারা কিন্তু দেখে দেখে বলে যায়, ভাই আপনার গ্যালারিতে এই মালটা নেই, চিন্তা করেন আপনার এটা না, এটা দিয়ে দিই, ঠিক আছে। এই যে একটা তার কনসেপ্ট বা একটা চিন্তাধারা, ঠিক আছে, কিন্তু আমাদের
ব্যবসা করতে আমাদের আসছি, আমরা চিন্তাধারাটা কিন্তু সেটা নেই। ট্রেড দেওয়ার ঠিক পরই আছে, চিন্তা করি 5 মিনিটের ভিতরে লাভ ক্লোজ করব, 5 মিনিটের মধ্যে এক লাভ নিয়ে নিব। একজন ব্যবসায়ী একটা একটা জিনিস পণ্য, দেখেন। হুম হুম। একজন ব্যবসায়ী একটা পণ্য কিনে সে 3-4 দিন পর বিক্রি হয়, 7 দিন পর বিক্রি হয়, 10 দিন, 2 মাস, 6 মাস পর একটা পণ্য স্বাভাবিক। বিক্রি হয়। আর আমরা একটা এন্ট্রি নেওয়ার পরই চিন্তা করি যে 5 মিনিটের হুম ভিতরে একটা লাভ আসবো, সেই লাভটা আমি পকেটে ভরে ফেলবো। ঠিক আছে, তো ব্যবসায়ী মন মানসিকতা আর হচ্ছে না। তো এর জন্য আসলে ব্যবসায়ী মন মানসিকতা তৈরি হচ্ছে করলে না এটা। আমরা অনেকটা মানসিকভাবে আমরা অনেকটা ফরেক্সের জন্য নিজেদেরকে উপযোগী করে তুলতে পারবো। এই জিনিসটা খুবই প্রয়োজন রাইট আমাদের জন্য, যে আমি একটা ট্রেড দিলাম, রাইট, তাকে এটাই সময় আমি দেই, এটাই বুঝতে চাচ্ছি আর কি। না তাকাই, কারণ আমি ট্রেডে ঢোকার আগেই আমি সিদ্ধান্ত নিয়ে আমি ট্রেডটা দিয়েছি। এসএল দিয়েছি যে আমি কতটুকু লস সহ্য করতে পারবো। আমি টিপি দিয়েছি, তারপর আপনার 4টা থেকে আমরা বেরিয়ে যাই। আমরা আমরা অন্য ঘোরাফেরা করি, পরিবারকে সময় দিই। হ্যাঁ, যে আমরা আমাদের হাতের কাজগুলো, অন্য কাজগুলো করি। যখন এই মন মানসিকতা ডেভেলপ হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে মানসিকভাবে একজন ট্রেডার হয়ে যাবে। যেমন আমি প্রথম যখন ফরেক্সের দিকে কি করতাম, 24 ঘন্টা চাঁদের দিকে চেয়ে থাকতাম। তো আত্মীয় স্বজন, পরিবারের আচ্ছা, লোকজন, হ্যাঁ শিওর। অফিসের লোকজন মানে কি জানি মনে করতো যে কম্পিউটার কি দেখে, এত কোনো মুভিও দেখে না, কোনো কিছু দেখে না, কি মোমবাতি দেখে, উঠে আর নামে, মোমবাতি উঠে আর নামে। আচ্ছা গেল, তারপরে এমন সময় গেছে যে কোনো ট্রেড দেওয়া থাকলে কতটুকু লস নিব এটা তো কোনো নির্দিষ্ট ছিলই না। হ্যাঁ, এটা কোনো নির্দিষ্ট ছিলই না। আহ, যদি সোমবার দিন মার্কেট ওপেন হইতো, ওই দিন রাতে আর ঘুমাইতাম না, টেনশন করতাম যে মার্কেটটা যে ওপেন হইলো, আমার ট্রেডের বিক্রি হইলো না ট্রেডের এগেনস্ট হইলো। এবং এই ঘুম বাদ দিয়ে সারা রাত এরকম বহুত রাত গেছে, যে ক্যান্ডেলের দিকে তাকাই রয়েছি, তাকাই রয়েছি, খালি চার্ট দেখতাম, এই করতাম, বাই করতাম, সেল করতাম। হম এই মোবাইলের মোবাইলে নেট চলে গেছে, মোবাইলে নেট চলে গেছে গা, তাড়াতাড়ি এমবি ভর্তি হইব, কারণ আমার টার্মিনাল দেখতে হবে, মাথা নষ্ট। এখন তো একটা এন্ট্রি দেই, এমবি থাকুক না থাকুক, না মোবাইল নষ্ট হয়ে যাক, কোনো কিছু আসে যায় না। এসএলটিপি দেওয়া আছে, তাহলে যেটা ইচ্ছে সেটা হইব। তারপর আবার কি আপনার কথা, হইব? জি জি, আপনার কথা তারপর বুঝতে আবার কি পারছি আর হইব? কি এখন। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি একটু তারপর আপনাকে আবার থামাচ্ছি আর কি, হ্যাঁ হ্যাঁ একটু থামাচ্ছি আর কি। দেখেন আপনি কিন্তু শুরুতে একটা কথা বলেছিলেন যে আমি 11টার পর ট্রেড করবো না আর কি। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, যে আমি 11টার এখন পর আমি ট্রেড করবো না। বন্ধ রাখি, ঠিক আছে, হ্যাঁ কিছুক্ষণ আগে দেখেন একটা ভালো ফিডব্যাক দিলাম, কিন্তু টার্মিনালটা বন্ধ করে দিলাম, যে দরকার নেই, আমার এটাও, দেখাই দরকার নেই। এটা কিন্তু আপনার কিন্তু একটা সাইকোলজিক্যাল, যে আমি 11টার পর ট্রেড করবো না, কারণ আপনি জানেন যে 11টার পর মার্কেট এতটা মুভ করে না। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমার একটা বিষয় স্কিপ হয়েছে, যে একটা সেশনের বিষয় আছে। হ্যাঁ, লন্ডন সেশন, ইউএস সেশন, ঠিক আছে, টোকিও সেশন। সেশনের গুরুত্ব হ্যাঁ, একটু বলতে সেশন আমাদের সবাইকে, এগুলোর সেশনের গুরুত্ব গুরুত্বটা কি? অবশ্যই আছে, ঠিক আছে। আপনি যদি এই সেশন গুলোকে যদি আপনি স্ট্র্যাটেজিতে যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে এটার মজাটা বুঝবেন। জি জি, সেটাই ঠিক আছে। মজাটা আমরা একটু জানতে চাচ্ছি, সেটাই একটু জানতে চাচ্ছি আহ, যে আসলে আপনারা কি মজাটা খুঁজে পেয়েছেন, তাহলে আমরাও সেটা খোঁজার জন্য নেমে যাবো আর কি। সব সময় মার্কেট কিন্তু সব সময় এক ধরন বা এক গতিতে কিন্তু মুভ করে না, সব সময় না, বিভিন্ন সময় হ্যাঁ, বিভিন্ন গতিতে, বিভিন্ন সেশনে, বিভিন্ন সময়ে, ঠিক আছে, একটা আহ ভালো একটা ধরনের মুভ করে আর কি, বা কখনো কম করে। তো আসলে দেখা যায় যে জিনিসগুলো সেশন, অনেকে দেখা যাচ্ছে টোকিও সেশনে ট্রেড করে, কেউ লন্ডন সেশনে ট্রেড করে, ঠিক আছে, এটা তার যার ব্যক্তিগত স্ট্র্যাটেজির সঙ্গে মিলে যায় আর কি। তো আমি মনে করবো যে এটাই, যে নিজেকে এমন ভাবে যে স্ট্র্যাটেজি সেট আপ করতে হবে। আমি কথার মাঝখানে একবার বলেছিলাম যে যারা ট্রেডিং করে তাদেরকে এটা সবচেয়ে বেশি ফলো করতে হবে, যেটা হচ্ছে টাইম ফ্রেম, এবং সে টাইম ফ্রেমের সঙ্গে নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি সেট করতে হবে। দেন টার্গেট করতে হবে যে আমার এত পিপস নিবো আর কি। এখন সেই ট্রেডার যদি এখন এই সেশনটাকে যদি কাজে লাগায়, যে কোন সেশনে আমার এই টার্গেটটা ফিল আপ হওয়ার সম্ভাবনা আছে, বা এই মুভটা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সব সেশনে কিন্তু মুভ করে না, যেহেতু ওকে অবশ্যই ফলো করতে হবে যে কোন সেশনে তার টার্গেটটা মুভ দেয় আর কি, এবং তার স্ট্র্যাটেজির সঙ্গে মিলছে কিনা, এবং তার টাইম ফ্রেমের সঙ্গে এটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা, তার এটা স্ট্র্যাটেজির সঙ্গে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে কি এই মজাটা পাবে। এখন আমার মজা বলে কিন্তু আপনাকে বলে আমি বুঝাতে পারবো না আমি কোন মজাটা পাই, বা আপনার মজাটা বলে কিন্তু হয়তোবা আপনি বুঝাতে পারবেন, কিন্তু হয়তোবা সেটা আমার পছন্দ না হতে পারে, স্বাভাবিক, বা অনেকের কাছে এটা অনেক মানে গ্রহণযোগ্য হতে পারে, ঠিক আছে, বা ভালো লাগতে পারে।
হ্যাঁ, তো আসলে যখন এই জিনিসগুলো মিলে যাবেন সেটা বোঝা যাচ্ছে যে আপনার টাইমিং এর সঙ্গে এবং আপনার স্টাডির সঙ্গে আপনার সেশনের সঙ্গে যদি সবকিছু মিলে যায়, হ্যাঁ, তাহলে আপনি এখানে একটা ভালো প্রফিট করতে পারবেন। সেই জন্য আমি কথার মাঝে বলেছিলাম যে ফরেক্স কিন্তু 500 পিপস 100 পিপস 200 পিপসের জন্য যদি টার্গেট যদি করেন, ঠিক আছে, সেটা কিন্তু খারাপ না, ভালো। কিন্তু আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে বলে যে আমার মনে করি যে ফরেক্সে যারা 20 থেকে 30 পিপস এটা নির্ধারণ করতে পারে, নির্ণয় না, নির্ধারণ করতে পারে বা এটা যদি কনফার্ম করতে পারে, সে কিন্তু গেনার এখানে। Right. এটা কি ঠিক বলছি আমি? হ্যাঁ আপনি হ্যাঁ 500 পিপস 200 পিপস আপনার কখন মুভ করে সেটা ঠিক না, কিন্তু আপনি জানতে পারছেন যে আপনার স্ট্র্যাটেজিতে, আপনার টাইম ফ্রেমে, আপনার সেশনে, হ্যাঁ, সবকিছু মিলে আপনার 30টা পিস আপনি কনফার্ম করেছেন। আপনি এটাই 6 মাস 1 বছর 2 বছর আপনি কন্টিনিউ করে যান, দেখবেন আপনি ফরেক্স মানে আপনি যেখানে আছি সেখানে থাকবো না, এটা স্বাভাবিক। আমাকে একটা নির্দিষ্ট আপনি 10 পিপস টার্গেট করেন যে আমি 10 পিস কনফার্ম করবো, কনফার্ম। আমাদের টার্গেটটা কনফার্ম করতে হবে যে আমরা এই স্ট্র্যাটেজি, এই টেকনিক্যাল ইস্যুতে বা এই টেকনিক্যাল ভাবে, ঠিক আছে, এবং এই টাইম ফ্রেমে, হ্যাঁ, লন্ডন সেশন বা ইউএস সেশন বা টোকিও সেশন, ঠিক আছে, বিভিন্ন সেশনের মাধ্যমে আমাদের স্ট্র্যাটেজিকে একটা জায়গায় স্থির করতে হবে যে আমার এই সেশনে আমরা এই মুভটা দিবে আর কি, ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটা আমি ক্যাচ করতে পারবো এবং এই টার্গেটে আমরা দিতে পারবো, এই টার্গেটে আমরা পৌঁছাতে পারবো এবং সেই মজাটা পাবো আর কি। টেকনিক্যাল ইস্যুটা অনেক সহজ যদি আমরা মেন্টালিটিটা যদি আমি ঠিক রাখতে পারি এবং দৃষ্টিভঙ্গিটা যদি আমি এক জায়গায় রাখতে পারি, ঠিক আছে, তাহলে আপনার টেকনিক্যাল ইস্যুটা একবারে সহজ। জি, তবে দর্শকদের আমি আরেকটু কথা অ্যাড করি, সেটা হলো যে আপনি যদি হায়ার টাইম ফ্রেম ইউজ করেন, উইক, ডে, H4 হায়ার টাইম ফ্রেম যদি ইউজ করেন, তাহলে ফান্ডামেন্টাল না দেখলেও চলে। এটা আমি জোরালোভাবে বলবো না, কিন্তু না দেখলেও চলে, কারণ ফান্ডামেন্টাল হায়ার টাইম ফ্রেম গুলোতে রেসপেক্ট করে। এখন কিভাবে রেসপেক্ট করে সেটা আমি বলি। যদি মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস লেভেলে আসে, ওই সময় যদি কোনো ফান্ডামেন্টাল ইস্যু থাকে, হয় সেটাকে রিজেক্ট করবে ওই লেভেলটাকে, অথবা সেটাকে ব্রেক করবে। ফান্ডামেন্টালের গুরুত্ব, কারণ প্রাইসের মুভমেন্ট 1 পিপসও ফান্ডামেন্টাল ছাড়া মুভ হয় না। প্রাইসের মুভমেন্ট টেকনিক্যাল কারণে মুভ হয় না, প্রাইসের মুভমেন্ট মুভ হয় ফান্ডামেন্টালের কারণে। কিন্তু ফান্ডামেন্টাল কি, যে টেকনিক্যাল লেভেল গুলো ধরে চলে, ফান্ডামেন্টাল টেকনিক্যাল লেভেল গুলো ধরে চলে। এখন মার্কেট একটা সাপোর্টে আছে, সেই সাপোর্ট যদি ভাঙতে চায়, ঠিক ওই সময় তার ফান্ডামেন্টাল যে কোনো ইস্যু থাকতে হবে, নইলে সে ভাঙতে পারবে না। অথবা তার যদি কোনো গুড নিউজ আসে, সে সেটাকে রিজেক্ট করে সে আবার আপে চলে যাবে। কোন লেভেল থেকে? টেকনিক্যাল লেভেল থেকে। এটা আপনারা বড় টাইম ফ্রেমে দেখবেন যে অনেক বড় ধস নামছে, অনেক উপরে উঠছে, অনেক ভালো কিছু হয়েছে, অনেক খারাপ কিছু হয়েছে, সবকিছু ফান্ডামেন্টাল ইফেক্ট গুলো টেকনিক্যাল লেভেলকে ধরে ধরেই চলে। এর জন্য যারা টেকনিক্যাল এক্সপার্ট হয়ে যায়, তারা ফান্ডামেন্টাল আসলে না হইলেও চলে। অথবা আপনি মাইন্ডটা যদি সেভাবে সেট করে নেন যে আমি ফান্ডামেন্টাল দেখি না, টেকনিক্যাল অ্যানালাইসিস করি, এসএল তো খাবেই। আপনার 10টা ট্রেডের মধ্যে 3টা 4টা 5টা এসএল তো খাবেই, মানে সেটা ফান্ডামেন্টালের কারণে হোক, খাক, যে কোনো কারণেই খাক, এভারেজে কিন্তু আপনি প্রফিটে থাকবেন। আর এর জন্য যারা টেকনিক্যাল অ্যানালাইসিস নির্ভর, তারা এর জন্য আর কি বেঁচে যায়, এর জন্য তারা উইনার হয়ে যায়। এর জন্য তারা পার পেয়ে যায়, কারণ তারা এভারেজে তারা প্রফিটে থাকে। কারণ ফান্ডামেন্টাল ইস্যুর কারণে হোক আর যে কোনো ইস্যুর কারণে হোক, তারা এসএলটিপি মিলায় তারা এভারেজে প্রফিটে থাকে। তো আচ্ছা রাসেল ভাই, আমার এখানে ফান্ডামেন্টাল বিষয় নিয়ে একটা প্রশ্ন আছে আপনার কাছে, ছোট করে আর কি জানার জন্য আর কি, প্রশ্ন না, জানতে চাই আমি। আসলে হ্যাঁ, ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে যে আমরা যে ডাটাগুলো দেখি রেগুলার, যে ডাটাগুলো রিলিজ হয়, আসলে কি মূল ফান্ডামেন্টাল এটাই প্রতি ইয়ারে একটা ফান্ডামেন্টাল একটা যে একটা ইস্যু থাকে আর কি, ব্যাংকিং ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলেন, হ্যাঁ, আসলে সেটা মূল ফান্ডামেন্টাল কোনটা বলতে চান আপনি? আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের যে ইকোনমিক ক্যালেন্ডার দেওয়া আছে, সেটা ইকোনমিক ক্যালেন্ডার, অর্থাৎ সেখানে টাকার সাথে সংশ্লিষ্ট, টাকার সাথে, কারেন্সির সাথে সংশ্লিষ্ট যে নিউজগুলো আছে, ডাইরেক্ট সম্পর্ক আছে, সেগুলো ইকোনমিক ক্যালেন্ডারে দেওয়া হয়। যেমন একটা দেশের অবস্থা, একটা দেশের জিডিপি, একটা দেশের পিএমআই, ব্যাংক রেট, ইন্টারেস্ট রেট, এগুলো ওই দেশের কারেন্সির সাথে সরাসরি সম্পৃক্ত। ওগুলোর যে কোনো একটা ডিসিশন কারেন্সিকে সাথে সাথে ইফেক্ট ফেলে। এখন দেখা গেল আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, ঠিক আছে, তারপর আপনাকে ফান্ডামেন্টাল
নিউজ দেখতে হবে। এই কারণে দেখতে হবে, আপনি এমন সময় আপনি চমৎকার একটা এন্ট্রি কনফার্মেশন পেয়েছেন, যেটা আপনার খুব মনের মতন, আপনি এন্ট্রি নিলেন, কিন্তু ঠিক 10 মিনিট বা 15 মিনিট বা 5 মিনিট পরে একটা নিউজ রিলিজ হচ্ছে, যেটা কিনা আপনি কখনোই ইকোনমিক ক্যালেন্ডার চেক করেন না। এতে কি হলো যে ওই নিউজটার কারণে আপনি অযথা একটা স্টপ লস খাইলেন। আপনি আপনি কিন্তু অ্যানালাইসিস আপনার রাইট, আপনি আপনার জায়গায় রাইট, আপনার টেকনিক্যাল পয়েন্ট রাইট, আপনার এন্ট্রি রিজন রাইট, সবকিছু রাইট। একটা ফান্ডামেন্টাল ইস্যু আপনার টেকনিক্যাল সমস্ত রিজন ভেঙে চুরে গুড়মার করে দিতে পারবে। এটা ফান্ডামেন্টালের সেই ক্ষমতা আছে। এর জন্য যারা টেকনিক্যাল নির্ভর, তারা ফান্ডামেন্টালি ট্রেড না করলেও, তারা যদি ফান্ডামেন্টাল দেখে আজকে কোন কোন কারেন্সির কোন কোন সময় নিউজ আছে, ঠিক সেই সময়গুলো যদি এড়িয়ে চলে, অথবা কোনো ট্রেড সেটা যদি ক্লোজ করে রাখে, এটা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে তাদের জন্য এটা লাভজনক। তারপর ইকোনমিক ডাটাগুলোর ছাড়াও কোন দেশের রাজনৈতিক অবস্থান, কোন দেশের দুর্যোগ দুর্যোগ কোন দেশের আয় ব্যয়, কোন দেশের সাথে আরেক দেশের ব্যবসায়িক চুক্তি, এইসব জিনিসগুলো যে ওই দেশের কারেন্সিকে ইফেক্ট করে। এখন বাংলাদেশ যদি 100 ফাইটার প্লেন কিনে আমেরিকার কাছ থেকে, তাহলে আমেরিকার ডলার স্ট্রেংথ বাড়বে, বাড়বে। তো আমরা যদি এরকম কোনো নিউজ পাই যে কোনো দেশের সাথে কোনো দেশের বাণিজ্যিক চুক্তি হয়েছে, অমুক দেশ অমুক দেশকে কাছ থেকে কিনছে, তো যে দেশের কাছ থেকে সে কিনবে সেই দেশের কারেন্সিটা স্ট্রং হবে। তো এটা আর কি, আমি ফান্ডামেন্টাল সম্পর্কে আমি এগুলো আমি প্রত্যক্ষ মার্কেটে দেখেছি, এবং আমি সেটাই মনে করি যে হো উই আর টেকনিক্যাল অ্যানালাইজার, দেন উই মাস্ট ফলো ফান্ডামেন্টাল টু অ্যাভয়েড আওয়ার স্টপ লস, to enter any new trade when there is any news within 15, 16 or 30 minutes. ধন্যবাদ। আর আমি ফান্ডামেন্টালটা এই কারণে ফলো করি না, ফলো করি না বলতে যে একবারই করি না তা না, ঠিক আছে, মানে এভাবে মানে সিরিয়াস ভাবে নিই না আমি এটা। কারণ আপনি যেটা কথাটা বললেন যে টেকনিক্যাল বিষয়টা তারা ফান্ডামেন্টালটা এড়িয়ে চললে হয়, রাসেল ভাই আপনি যে কথাটা বলছেন আমি সেই কাজটাই করি আর কি। কারণ আমি এই বিষয়টা খুব ভালোভাবে মানি বা বিশ্বাস করি যে মার্কেট আমার সামনে দিয়ে 1000 পিস উঠে গেছে, আমাদের ট্রেড এখানেই নিতে হবে, আমি এটা কখনো পক্ষপাতিত না। 1000 কেন, এখানে 5000 পিস উঠে যাক, ঠিক আছে, যদি আপনার চিন্তাধারাতে যদি না এটা হয় বা না যদি এটা আপনার সেটআপে যদি না হয়, ঠিক আছে, আপনি যদি 5000 পিস উঠে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আপনার কাছে অযৌক্তিক, আমি সেটাকে এড়িয়ে যাব, ঠিক আছে। তো আমরা সবসময় এই এক জায়গাতে থাকার চেষ্টা করব, ঠিক আছে, আমাদের নির্দিষ্ট যে জিনিসগুলো থাকবে, ঠিক আছে, যে লজিক গুলো থাকবে ট্রেডিং মানে এন্ট্রি নেওয়ার জন্য, সেগুলো সবসময় আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেজন্য আমি ফান্ডামেন্টালটা এড়িয়ে যাই, ঠিক আছে। ফান্ডামেন্টাল যখন মুভ করে, ঠিক আছে, সে মুভটা কিন্তু একবারে সিরিয়াস থাকে আর কি। হ্যাঁ, সবকিছু আর কি আপনি যেটা বললেন সব মানে ভেঙে চুরে চলে যেতে পারে আর কি। তো যেখানে ভেঙে চলে যেতে পারে, তাহলে আমি সেই ভাঙ্গা রাস্তায় কেন থাকবো আর কি, ঠিক আছে, সেটা দেখতে হবে, ফরেক্স রিলেটেড এটা সেটা দেখতে হবে। হ্যাঁ, সেহেতু আমি এই ধরনের আর কি এই সময়টা এড়িয়ে যাই আর কি। টেকনিক্যাল বিষয়গুলো যখন দেখবেন যে আপনার সেগুলো আপনার পক্ষে আছে, সবকিছু আপনার আয়ত্তে আছে, তখন সেই সময়টা এন্ট্রি নেওয়াটা সবচেয়ে বেস্ট হবে আর কি। যারা টেকনিক্যাল অ্যানালাইজ করে থাকেন তাদেরকে ফান্ডামেন্টাল ইস্যুগুলোর সময় এন্ট্রি নেওয়া থেকে মানে আপনি আপনার দূরে থাকতে হবে। রাসেল ভাই। একজন একজন প্রশ্ন করেছেন যে সে একটা স্ট্র্যাটেজি বারবার ফেল করছে, কিন্তু অন্য একজন সেটা ফলো করে ভালো করছে। তো তার আসলে একটা স্ট্র্যাটেজি কতবার ট্রাই করা উচিত, মানে সেটা বাদ দেওয়ার আগে, অ্যাভয়েড করার আগে? খুব চমৎকার একটা প্রশ্ন এটাই, সবার। হ্যাঁ, খুব চমৎকার একটা প্রশ্ন, এবং আমি এই বিষয় নিয়ে একটু কথা বলেছিলাম আর কি কথার মাঝে আর কি, যে একজনের স্ট্র্যাটেজি একটা স্ট্র্যাটেজি বারবার ফেল করছে আর কি, ফেল করতেছি, কিন্তু অন্যজন সেটা ভালো ফল করতেছে আর কি। দেখেন, যে আমি কথার মাঝে মাঝে বলতেছি যে দৃষ্টিভঙ্গিটা, ঠিক আছে, বা একজনের বিজনেস কৌশলটা, যেহেতু এটা গেমলিং না, এটা বিজনেস, ঠিক আছে, এই স্ট্র্যাটেজি নিশ্চয়ই একটা কৌশল আছে বা কিছু নিয়ম নীতি আছে,
সেগুলো সে জানে, বা টাইমিং আছে সেগুলো সে জানে, ঠিক আছে, বা বিভিন্ন কিছু থাকতে পারে তার স্ট্র্যাটেজির মধ্যে আর কি, তার এগুলো জানা আছে, তার জন্য সে ভালো করতেছে। এবং যার এখানে জানা নেই বা যারা ফেল করতেছি, তার এই সেই কৌশলগুলো জানা নেই, তার জন্য বারবার ফেল করতেছে আর কি। আর যদি আপনার স্ট্র্যাটেজি হয়ে থাকে আর কি, তাহলে তো আপনি এটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার সেটি কাজ করতেছি কিনা। যদি এটা অন্যের স্ট্র্যাটেজি কাজ, যার মানে এটা ম্যাক্সিমাম হয়ে থাকে কি, যার স্ট্র্যাটেজি তার কাছে বেশি ভালো এটা ফলাফল হয়ে থাকে আর কি ম্যাক্সিমাম সময়। সব সময় যেহেতু এটা সেপারেট সেপারেট বিজনেস একটা, ঠিক আছে, পার্সন ওয়াইজ, হ্যাঁ, এখানে মানে আমরা যেহেতু পার্সন ওয়াইজ বিজনেস করে থাকি এটা, হ্যাঁ, সেহেতু এটা আমাদেরকে পার্সন ওয়াইজ ভাবে আমাকে নিজের যে চিন্তাধারাটা সেখানে কাজ করতে হবে। তার বিজনেস কৌশলটা, রাসেল ভাই এটা যদি একটু খেয়াল করেন যে আপনার বিজনেস কৌশল কিন্তু আমি খুব সহজে রপ্ত করতে পারবো না। সবাই যদি সবার বিজনেস কৌশলটা রপ্ত করতে পারতো, ঠিক আছে, তাহলে কেউ এখানে মানে বেকার বা থাকতো না, ঠিক আছে। যারা মানে বিজনেস করতে মানে সামর্থ্য আছে, ঠিক আছে, তারা সবাই সমপর্যায়ে থাকতো, ঠিক আছে। তো যেহেতু এটা বিজনেস, সেহেতু কৌশলটা ভিন্ন হবে, সেহেতু এসে স্ট্র্যাটেজির যে কৌশলটা তার জানা আছে এবং আমার জানা নেই, তার জন্য আমি বারবার ফেল করতেছি, সেটা জানতে হবে। তো প্রিয় দর্শক, কতবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ আপনারা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। আমাদের 5 মিনিটের মধ্যে আমাদের অধিবেশন আমরা শেষ করব, আমাদের লাইভ শেষ করব। যে কোনো গঠনমূলক কমেন্ট করুন। ধন্যবাদ। জি বলেন ভাইয়া। হ্যালো, জি বলেন ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। বলেন যে স্ট্র্যাটেজি তাহলে একজনের কিভাবে তার স্ট্র্যাটেজিটা তৈরি করা উচিত যদি নিজে ব্যক্তিগতভাবে বানায়, কোন কোন মাল মশলা নিয়ে, ম্যাটেরিয়ালস নিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করা যেতে পারে। যেমন কেউ যদি ঘর বানায় সে টিন দিয়ে বানাইতে পারে, ইটা দিয়ে বানাইতে পারে। আবার চাইলে এখন বর্তমানে স্টিল স্ট্রাকচার আবিষ্কার হয়েছে, তিন ভাবে বানাইতে। এখন স্ট্র্যাটেজি যে বানাবে সে কি 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 জিনিসগুলো একত্র করে একটা স্ট্র্যাটেজি করা যেতে পারে, একটু যদি সংক্ষেপে বলতেন। এখন আপনি স্ট্র্যাটেজি কি 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 দিয়ে একটা স্ট্র্যাটেজি বানাবেন, ঠিক আছে, সেখানে এটা আপনার হাতে অনেক অপশন আছে, সেটা আপনার আপনার ক্ষেত্রে কোনটা স্বাচ্ছন্দ্য বোধ হবে বা আপনার জন্য কোনটা স্বাচ্ছন্দ্য বোধ হবে, ঠিক আছে, সেটা আপনাকে বেছে নিতে হবে, আপনাকে বেছে নিতে হবে, আর সেটা আমাকে বেছে নিতে হবে। সেখানে অনেক অপশন আছে, সেখানে অনেক ইন্ডিকেটর আছে, হ্যাঁ, সেখানে কেউ খালি চার্টে মানে ফ্রেশ চার্টে এখানে করে আর কি, ট্রেড করে থাকে। কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কেউ মার্কেটের দিকে তাকালে বুঝে না যে হ্যাঁ মার্কেট এখন কোথায় যাবে বা এটা প্রাইসটা নির্ণয় করতে পারে আর কি, হ্যাঁ। কিন্তু এখানে আসলে কে কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করবে সেটা তার নিজস্ব পার্সোনাল একটা ইস্যু আর কি। সেটা কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যখন সে আপনার এটা পুরো কাজ করে থাকবে, তখন সেটা অটোমেটিক্যালি একটা ধারণা চলে আসবে বা একটা জ্ঞান চলে আসবে যে হ্যাঁ এটা এভাবে করলে এটা আমার সাথে অ্যাডজাস্ট হবে আর কি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আসলে এইভাবে বলা যাবে না রাসেল ভাই যে আসলে এটা কিভাবে তৈরি করবে স্ট্র্যাটেজিটা, ঠিক আমি আছে। আসলে আসলে যেটা এটা জানতে চাচ্ছি, যেমন আপনি, যেমন আমি বলি, যেমন কেউ আছে শুধু ব্রেকআউট ট্রেন লাইন সাবডিস্টেন্স দিয়ে কেউ ট্রেড করে, এটা একটা উপাদান। কেউ আছে এই উপাদানের সাথে কেউ মুভিং এভারেজের সাহায্য নিতে পারে কনফার্মেশনের জন্য, কেউ আরএসআই এর সাহায্য নিতে পারে, কেউ ম্যাক্সিডির সাহায্য নিতে পারে। যে যার মানে আপনি একটা ঘর বানাবেন সেটা যত সুন্দর করে করতে পারেন, আপনি যত মজবুত করে করতে পারেন, হ্যাঁ এখানে মজবুত করার অনেক ওয়ে আছে। আপনি প্রাইস অ্যাকশন ফলো করলেন, প্রাইস অ্যাকশনের পাশাপাশি যদি আপনি ইন্ডিকেটর রাখেন, হ্যাঁ ইন্ডিকেটর গুলো আপনি কনফার্মেশনের জন্য আপনি, যেমন আমি নিজে ট্রেড করি, আমি প্রাইস অ্যাকশন দেখি, ইন্ডিকেটর আছে আমার চার্টে। তো ইন্ডিকেটর প্লাস প্রাইস অ্যাকশন যখন আমার অ্যাডজাস্টমেন্ট হয় এবং আমার সাইকোলজির সাথে যায়, তখন আমি ট্রেড করি, তখন আমি একটা এন্ট্রিতে ঢুকি। অনেক আছে শুধু প্রাইস অ্যাকশনের উপর ভরসা করে ঢুকে, অনেক আছে শুধু মুভিং এভারেজ ক্রস করলে ঢুকে। এটা যার যার ব্যক্তিগত ভাবে। তো এভাবে আর কি আমরা নিজেরাই স্ট্র্যাটেজি নিজেরাই তৈরি করতে পারি। সেটা তো নিজের চিন্তা ভাবনা দ্বারাই আপনাকে করতে হবে, যেটা আপনি বললেন যেটা আপনার সাইকোলজির সঙ্গে যায় আর কি, সাইকোলজির সঙ্গে যায় আর কি, সেটা দিয়ে আপনাকে এখানে হ্যাঁ ইউজ করতে হবে আর সাইকোলজি কি। যাওয়া মানে হলো যে আপনি কতটুকু লস নিতে পারবেন, আপনার ওই স্ট্র্যাটেজি কতটুকু এসএল দিতে হয়, কতটুকু স্টপ লস দিতে হয়, সেই স্টপ লসটা আপনি সহ্য করতে পারবেন কিনা। এবং আপনাকে ধরে নিতে হয় যে পরপর 10টা 15টা আপনি এসএল স্টপ লস খেতে পারেন সেই স্ট্র্যাটেজিতে,
10টা 15টা এসএল খেলে আপনার মূল ব্যালেন্সের কতটুকু কমে যাবে সেটা আপনাকে আগে ভাবতে হবে, সেটা নির্ধারণ করতে হবে। এবং সেটা যদি আপনি বুঝতে পারেন যে না আমার আমার এই স্ট্রিটে আমি এন্ট্রি নিলে 10টাও যদি এসএল খায় আমার ব্যালেন্সের যত পার্সেন্ট কমবে আমি মানসিকভাবে আমি শক্ত থাকবো, আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হব না, তাহলে আপনি সেই স্ট্রিটটি আপনি নিতে পারেন, করতে পারেন। তো ভাইজান অনেক ধন্যবাদ আজকে আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ। এবং আমি সবাইকে বলবো এখানে এই আব্দুল্লাহ ইল কাফি ভাইয়ের যে ফরেক্স গ্রুপ রয়েছে ফরেক্স টুডে, আপনারা সবাই যুক্ত হবেন। সেখান থেকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ভালো কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমি নিজেও যুক্ত আছি, হ্যাঁ ভাইয়ের সাথে অনেক আগে থেকে পরিচয়। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। কারণ ভাই যদি ট্রেডারদের উদ্দেশ্যে যদি লাস্ট মানে দুই একটা কথা যদি কোনো অ্যাডভাইস দিয়ে যেতেন, একদম নিগুড় কথা যেটা আর কি, দুই একটা কথা যে হাউ টু বি প্রফিটেবল, হোয়াট অ্যাডভাইস শুড বি গিভেন দেয়ার? ট্রেড যেহেতু ফরেক্স মার্কেট ছোট কিছু না, এটা হ্যাঁ এটা বিশাল একটা প্ল্যাটফর্ম, সেহেতু আমাদেরকে চিন্তা ভাবনাটা সেভাবেই করতে হবে। হ্যাঁ সে বিশাল পর্যায়ে নিয়ে যেতে হবে আর কি। কারণ তার জন্য আপনি যদি অ্যাডজাস্ট না করতে পারি, মানে ফরেক্স মার্কেটের সঙ্গে আমরা যদি চিন্তা ভাবনাটা অ্যাডজাস্ট না করতে পারি, তাহলে কিন্তু আসলে এখানে সফল হওয়ার কোনো চান্স থাকে না আর কি। হ্যাঁ তো আমরা সবসময় চেষ্টা করব যে হ্যাঁ এটা যে ধরনের সে ধরনের আমরা মাইন্ডটাকে বা আমার চিন্তাধারাকে এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো আর কি। এবং সবসময় শান্ত থেকে নিজেকে নিজের চিন্তা ভাবনা কাজে লাগিয়ে আর কি, হ্যাঁ তো সেটাই আমরা আশা করি সবাই করব। হ্যাঁ এবং আমার জন্য দোয়া করবেন সেটা যেন আমি করতে পারি আর কি। ঠিক আছে, হয়তো বা অনেক কিছু যদি ভুল ইনফরমেশন থেকে থাকে আমার কাছ থেকে, তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আসলে ভুলের ঊর্ধ্বে কেউ না, সেটা আমিও না আর কি। হ্যাঁ, অনেক কথার মাঝে ভুল হতে পারে, স্বাভাবিক, সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। হ্যাঁ এই আর কি। আর রাসেল ভাইকে আসলে অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, রাসেল ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকে পরিচয় আর কি, অনেক আগে থেকে কথা হয়েছে। হ্যাঁ তো ধন্যবাদ, আমার ভালো লাগলো আর কি। আমাকে একটু মাঝে মাঝে অ্যাডভাইস দিবেন। হ্যাঁ যদি ভালো ভালোই থাকি ইনবক্সে বা আমি যদি কখনো নোট করি আমাকে একটু হেল্প করবেন। তো আশা করি তো প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এবং সবাইকে অনুরোধ করবো আপনারা ফরেক্স টুডে গ্রুপে, ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হবেন, আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।